ঢাকার সঙ্গে সম্পর্কটি স্বাভাবিক করতে চায়, যদি চায় তাহলে সেটি তাদের টার্মসে হবে না, এটি দুই দেশের টার্মসে হতে হবে। বার্তা কনভে করার পাশাপাশি ভারত সরকারকে উপদেশ দেবেন বা অ্যাডভাইস দেবেন যে ভারত সরকার এর কি করণীয়। ভারত আর বাংলাদেশ ঐতিহাসিকভাবে আমরা একে অপরের সঙ্গে সংস্কৃতি, ভাষা, ধর্ম অনেক কিছুই শেয়ার করি। আমাদের একে অপরের প্রতি অনেক নির্ভরশীলতা আছে, প্রতিটা অংশেরই একে অপরের উপর নির্ভরশীলতা আছে। বিষয়টা এমন নয় বাংলাদেশের ভারতের উপর নির্ভরশীলতা আছে অথবা ভারতের বাংলাদেশের উপর নির্ভরশীলতা আছে, এরকম নয়। দুটি দেশ একসঙ্গে পথ চললে একটা অপার সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে আমরা যাত্রা করতে পারি। আর যদি দুটি দেশ তাদের সম্পর্ক পুনর্জীবিত না করে সংঘাতের দিকে যায় অথবা কূটনৈতিক সম্পর্কটা যেই আঘাতগুলো এসেছে সেগুলোকে পুনরায় ঠিক করার চেষ্টা না করা হয়, তাহলে হয়তো সংকট বাড়তে পারে। আমরা আজকে কথা বলবো এই বিষয়টা নিয়েই, ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি, কিভাবে আমরা ভারত বাংলাদেশের সঙ্গে চমৎকার সম্পর্ক হতে পারে, সম্পর্কটা যদি আমরা ইগনোর করি তাহলে আমাদের কী ধরনের প্রবলেম হয়। আমরা বলছি ভারত এবং বাংলাদেশ উভয় সাইড যদি আমরা এই সম্পর্কটাকে ইগনোর করি, আমাদের এই সম্পর্ক দরকার নেই অথবা এই সম্পর্কের প্রয়োজনীয়তা ক্ষীণ, তাহলে আমাদের কি প্রবলেম হবে। আর এই সম্পর্কটা যথাযথভাবে উভয় পক্ষ থেকে মূল্যায়ন করা হলে যথাযোগ্য সম্মানের ভিত্তিতে, তাহলে আসলে কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎটা গড়তে পারি, বাংলাদেশের একটা চমৎকার বাংলাদেশ গড়তে পারি, যেমনটি আমরা সবাই স্বপ্ন দেখি। সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন আজকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত, সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মাহবুব সালেহ, এবং তার আরেকটি পরিচয় আছে, তিনি ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন, তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, তার যেই কর্মপরিধির অভিজ্ঞতা সেটা আমরা তার কাছ থেকে শুনবো। ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ আপনাকে। পডকাস্টের শুরুতেই বলে নেই, এইখানে মন খুলে কথা বলার একটা জায়গা। সো ডিপ্লোমেসিতে যে বিষয়টা থাকে, এখন আপনি ফর্মার ডিপ্লোম্যাট, ফর্মার অ্যাম্বাসেডর, অনেক কথা শব্দ চয়নের ক্ষেত্রে অনেক বিষয় ভাবতে হয়, ডেফিনেটলি এখনও সেটা মেনটেন করতে হবে কিছু ক্ষেত্রে, কিন্তু মন খুলে কথা বলার মতো আজকে আপনাকে পেয়ে আমরা আনন্দিত সত্যি। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই এপিসোডটা দেখে যারা আমাদের দর্শক আছেন, যারা কূটনীতি নিয়ে আগ্রহ, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যাদের কনসার্ন আছে, তারা অবশ্যই ভালো কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং কিভাবে আমরা আসলে আমাদের ধ্বংসটা কোন দিকে, ধ্বংস বলতে বোঝাচ্ছি ক্ষতি কোন দিকে, আর আমাদের লাভটা কোন দিকে, সেইটা আমরা উপলব্ধি করতে পারবো। স্যার, আমরা যদি শুরুতে একদম কমন একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, ভারত বাংলাদেশের সম্পর্ক আজকের ডেট হচ্ছে 9 অগস্ট, 9 অগস্ট 2026। এখন ঘড়ির কাঁটায় সময় 3:52। আপনার কাছে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কটা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ সুফিয়ান আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই পডকাস্টে। যেহেতু কিছুটা ইনফর্মাল আলোচনা এবং মন খুলে কথা বলতে বলেছেন, আর আমি তো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সুতরাং মন খুলে কথা বলার সুযোগটাও আছে। বাংলাদেশ ভারত সম্পর্ক আজকে এই 9 আগস্ট 2026 এই তারিখে আপনি যদি আমাকে মূল্যায়ন করতে বলেন, সেটি আমি একটা টাইমও দিয়েছি, হ্যাঁ, বিকজ অফ এই টাইমটার আগে কয়েক ঘন্টা আগে ভারতের হাইকমিশনার কিছু একটা মন্তব্য করেছেন। আমি সেটা দেখেছি, মন্তব্যটা আমি দেখেছি। উনি যে মন্তব্য করেছেন, উনি পজিটিভ একটা অ্যাঙ্গেল থেকেই মন্তব্যটা করেছেন। কূটনীতিকরা সাধারণত দায়িত্ব পালনকালে যে ধরনের মন্তব্য করেন, এবং আগামীকাল আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ আছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে সম্পর্কটি আজকে কেমন, সম্পর্কটি আজকে ভালো না, একদম পরিষ্কার ভাষায় যদি বলি। কারণ আমাদের এক্সপেকটেশন যেটা ছিল
যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানে 2024-এর গণ অভ্যুত্থান এবং বিপ্লবের পরে শেখ হাসিনা সহ তার সহযোগীরা যখন পালিয়ে গেলেন ভারতে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্কটা আসলে কূটনৈতিক সম্পর্কটা শুধু টিকে ছিল, কোনো রকম অগ্রগতি হয়নি। কারণ ভারতের দিক থেকে পরিষ্কার একটি বার্তা ছিল যে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে এনগেজ হবে। তো সেই ইন্ডিকেশনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এমনকি নির্বাচনের আগেও আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের সকলেরই মনে আছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করলেন, তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ফিউনারেলে, এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকর্তা মানে উচ্চতম পর্যায় থেকে শুরু করে কোনো পর্যায়ে উনি সাক্ষাৎ করেননি। আমি যদি ভুল না করে থাকি, প্রধান উপদেষ্টার দপ্তর অনেকভাবে চেষ্টা করেছিল তার সঙ্গে একটা বৈঠকের, আপনারা ভালো জানবেন। তবে উনি সাক্ষাৎ করেছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, এবং এরপর একটি চিঠিও দিয়েছিলেন হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তো এটা ডেফিনেটলি ইন্ডিকেট করে যে মাস দেড়েক পরে নির্বাচন হবে, এবং সকলেরই একটা প্রত্যাশা বা ক্যালকুলেশন থাকে, বাংলাদেশের মানুষের যেরকম থাকে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতেরও ওই ধরনের একটা প্রত্যাশা বা ক্যালকুলেশন থাকে যে কি হতে পারে নির্বাচনে। এবং নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শপথ গ্রহণ করলেন, তখনও যে জেস্চারটি ছিল দিল্লির পক্ষ থেকে, ভারতের প্রধানমন্ত্রী প্রথম অভিনন্দন জানালেন। সেখানে আমরা যতটুকু মিডিয়াতে দেখেছি সেই অভিনন্দন পত্রে ভারত সফরের আমন্ত্রণের কথাও ছিল, যদিও সেটি মূলত ছিল অভিনন্দন পত্র। সেখানে স্বাভাবিকভাবে যেটি লেখা হয় কূটনীতিতে, সেই ধরনের একটি ইনভিটেশন ছিল। আর এরপরে ভারত যেটি বলেছে, আপনি যদি খেই হারিয়ে না ফেলেন তাহলে আমি একটা অংশ যুক্ত করতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি টুইটও করেছিলেন, সেই টুইটটি ছিল বাংলায়, আমি যদি ভুল না করে থাকি। এবং তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তো তিনি বলছিলেন, তখন তো প্রধানমন্ত্রী না, শপথ নেননি, উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনার প্রতি জনগণের যে আস্থা আছে এটার প্রতিফলন। জি প্লিজ। অবশ্যই অবশ্যই, মানে নির্বাচনে যে বিশাল বিজয় বিএনপি অর্জন করেছিল, তার প্রেক্ষিতে অন্য দেশের বা পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর এটি বলাই স্বাভাবিক, এবং সেটিই বলেছিলেন। তো যেটি আমি বলার চেষ্টা করছি যে এই ধরনের যে জেস্চারগুলো বা বার্তাগুলো আমরা পাচ্ছিলাম দিল্লি থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেগুলো বেশ পজিটিভ ছিল, ফরওয়ার্ড লুকিং এবং পজিটিভ। আর কিছু কিছু কাজকর্ম আমরা পরবর্তী সময়ে যা দেখলাম, সেই বার্তাগুলোর সঙ্গে বা কথার সঙ্গে ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে আমি বলছি পরবর্তী সময় বলতে এই মাস দুয়েক পর থেকেই সরকার গঠিত হলো ঢাকায় 17ই ফেব্রুয়ারি। তো জি, তো তারপর মাস দুয়েক পর থেকেই আমরা কিছু কিছু কাজকর্ম দেখতে পেলাম, যেগুলো আমি বলছি কী ধরনের কাজকর্ম এবং কেন সেগুলো আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে। তো ভারত কিন্তু বেশ কয়েকবার আমি বলবো একেবারে নেতৃস্থানীয় পর্যায় থেকে বলেছে যে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্কটি স্থাপিত হবে, যেটি আমরা 16-17 বছরে দেখিনি।
মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটি ছিল না, সম্পর্কটি ছিল ভারতের দিক থেকে বা ভারত সরকারের দিক থেকে একটি দলের সঙ্গে বা আরও স্পেসিফিক যদি বলি একটি ব্যক্তির সঙ্গে। এই জায়গা থেকে ভারত তার বক্তব্যের মাধ্যমে বের হওয়ার ইন্ডিকেশন দিচ্ছিল, যেটি আশাব্যঞ্জক ছিল। তো আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে এপ্রিল মাসেই কিছু বর্ডার কিলিংয়ের ঘটনা ঘটল এবং এরপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো। সেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো মে মাসের 4 তারিখে এবং তার কয়েকদিন পর থেকেই শুরু হলো পুশইন প্রচেষ্টা। মারাত্মক আকার ধারণ করলো এটি। এই দুটি নেগেটিভ বিষয় আমরা প্রত্যাশা করিনি। ভারতের দিক থেকে যে বার্তাগুলো ছিল এবং বাংলাদেশ সরকারের দিক থেকেও কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কটিকে পুনরায় স্বাভাবিক করার জন্যে, কারণ সম্পর্কটি স্বাভাবিক ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সম্পর্কটিকে প্রথম কাজ হলো স্বাভাবিক করা এবং তারপর ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়া বা সম্পর্কটি ইমপ্রুভ করা বলতে আমরা যেটি বুঝাই। সেই ক্ষেত্রে এই ধরনের যে কাজগুলো, বর্ডার কিলিং এবং অ্যাটেম্পটেড পুশিং, এই কাজগুলো ঢাকার দিক থেকে আমি যদি দেখি, আমাদের যে ট্রাস্ট যেটি আমরা দিল্লির উপরে রাখব সম্পর্কটি স্বাভাবিক করার জন্যে, সেটিকে ব্যাহত করেছে। ট্রাস্ট ডেফিসিটটা কিন্তু বেড়ে গেল এবং বাড়ালো আনফর্চুনেটলি দিল্লি তার কথা অনুযায়ী কাজ না করে। আনফর্চুনেটলি ইদানিং আমরা আবার যেটি দেখছি, গত 5-6 সপ্তাহ ধরে বর্ডার কিলিংটা একটু কমে এসেছিল। গত 5-6 সপ্তাহে ঘটেনি, কিন্তু আজকে আরেকটু বেশি বোধ হয় সময়টা হতে পারে 6-7 সপ্তাহ, এরকম মাস দুয়েক। তো আজকে ভোরে আবার মৌলভীবাজারে বলে রাখি, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের বর্ডারে যখন 7 সপ্তাহ বা 8 সপ্তাহ যদি কোনো কিলিং না হয়, আমরা এটাকে একটা মাইলস্টোন ধরতে পারি। মাইলস্টোন আমি বলবো না, আমি বলতে চাচ্ছি এটা বিশাল অর্জন যে এই অন্ততপক্ষে এই 1-2 মাসে আমরা কোনো কিলিং দেখিনি। আনন্দের খবর। আমি একটু ভিন্নভাবে বলবো। আমি মাইলস্টোন বা অর্জন এই শব্দগুলো ব্যবহার করব না। আমি যেটি বলবো সেটি হচ্ছে এটি স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনের দিকে যে যাত্রা, সেই যাত্রার একটি অংশ আমি এইভাবে বলবো। কারণ এটি কোনো স্বাভাবিক ঘটনা না। পৃথিবীর কোনো সীমান্তে কোনো সীমান্তরক্ষী বাহিনী এভাবে, বিএসএফ যেভাবে বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে, এই ধরনের কোনো ঘটনা পৃথিবীর কোনো সীমান্তে ঘটে না। এই সীমান্তটি, বাংলাদেশ ভারত সীমান্তটি হচ্ছে একমাত্র সীমান্ত যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিতভাবে এই কাজটি করে এসছে এবং এখনও করছে। ওই যেটি বলছিলাম যে 5-6 বা 7 সপ্তাহ একটু শান্ত ছিল, বর্ডার কিলিং হয়নি, কিন্তু আনফর্চুনেটলি আজকে ভোরবেলায় মৌলভীবাজার সীমান্তে আবার একটি কিলিংয়ের ঘটনা ঘটেছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি একজন নাগরিক। মিডিয়ায় যেটা দেখলাম যে স্মাগলিং সংক্রান্ত বিষয় ছিল। যাই থাকুক, বাংলাদেশের কোনো নাগরিক যদি অবৈধভাবে ভারতের সীমান্তে প্রবেশ করে বা ভারতের কোনো নাগরিক যে কোনো উদ্দেশ্যেই বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে, তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন। তাকে আপনি নন লেথাল ওয়েপন ইউজ করে, হয়তো পায়ে রাবার বুলেটের মতো যে ধরনের নন লেথাল ওয়েপন ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করে আপনি তাকে তার আইন অনুযায়ী বিচার করা যেতে পারে। আমি বলছি যে যদি এরকম হয় যে তাকে গ্রেপ্তার করার জন্য বা ধরার জন্যে প্রয়োজন নন লেথাল ওয়েপন বা রাবার বুলেট পায়ে যদি মারতে হয়, সেরকম কিছু করতে পারেন যাতে তাকে আপনি অ্যাপ্রিহেন্ড করতে পারেন বা গ্রেপ্তার করতে পারেন তখন। তো সেটি না করে আপনি যেটি করছেন সেটি হলো, বিএসএফ যেটি করছে সেটি হলো সরাসরি গুলি করে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো সভ্য
ব্যবস্থাপনায় এটি গ্রহণযোগ্য নয়। তো এই গত 5-6-7 সপ্তাহের কথা যেটি আমরা আলোচনা করছিলাম যে একটু শান্ত ছিল, এটি আবার ব্যাহত হলো। অ্যাটেম্পটেড পুশিং এর ফ্রিকোয়েন্সিটা কমে এসছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে যেটি হচ্ছিল, এটি কিন্তু পশ্চিমবঙ্গের বিষয় নয় শুধু, অনেকেই এটিকে পশ্চিমবঙ্গে ও রাজ্য সরকারের বিষয় হিসেবে দেখছিলেন। এটি মোটেই সেটি নয়, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের কিছু মানুষকে, ভারতীয় নাগরিক, তাদেরকে বেশিরভাগই মুসলিম, তাদেরকে বিএসএফের হাতে তুলে দিচ্ছে। বিএসএফ একটি কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করে এবং সেই বিএসএফ তাদেরকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তাদের, হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং বিএসএফ তাদেরকে জোর করে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে, সফল হয়নি। বিজিবি এবং বাংলাদেশের যে নাগরিকরা সেখানে আছেন তাদের প্রতিরোধের প্রেক্ষিতে। সো এই অ্যাটেম্পটি ছিল আসলে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ একটি প্রচেষ্টা। এটি মোটেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিষয় নয়, এখানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী বিএসএফের দ্বারা এই কাজটি করিয়েছে। তো সেটির ফ্রিকোয়েন্সি ইদানিং গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি একটু কমে এসছে। আশাবাদী হচ্ছিলাম আমরা যে সম্পর্কটি হয়তো পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এর মধ্যে গত 5ই আগস্ট আমাদের জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী বাংলাদেশ যখন উদযাপন করছে, সেই দিন ভারতের রাজধানী দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, সেখানে এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হলো। এ বিষয়ে পরিষ্কারভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগেই ভারতীয় সরকারকে জানানো হয়েছিল এবং সাধারণত অ্যাম্বাসেডর বা হাই কমিশনারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল বিষয়ে পররাষ্ট্র সচিব কথা বলেন, অথবা ওই উইংয়ের ডিজি, সেটাও বলেন। আমি বলছি যে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে সাধারণত সর্বোচ্চ সচিব পর্যায়ে যায়, পররাষ্ট্র সচিব পর্যায়ে কথা বলেন অ্যাম্বাসেডর বা হাই কমিশনারদের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে আপনি খেয়াল করেছেন যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, তিনি ভারতীয় হাই কমিশনারের কাছে একদম পরিষ্কারভাবে বিষয়টি কনভে করেছেন যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, শেখ হাসিনাকে যদি দিল্লিতে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হয়, তাহলে সেটি বাংলাদেশের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং এটি দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটির উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। একদম পরিষ্কার বার্তা ছিল। ভারত সরকার, আমি একটু এই প্রসঙ্গটাতে একটু যোগ করে দিচ্ছি আপনাকে, আমার মনে আপনার জন্য, আমাদের দর্শকদের জন্য আরও ইনফরমেটিভ হবে বিষয়টা। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, তাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন ব্রিফিং হয় আমরা জিজ্ঞেস করেছিলাম, প্রশ্নটা বোধহয় আমিই করেছিলাম প্রশ্নটা, যে আগামীকাল এরকম একটা সংবাদ সম্মেলনের বিষয় আছে, দুঃখিত আগামীকাল না, এর আগের দিন সম্ভবত একদিন আগে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এটা কি। উনি স্পষ্ট করে বলছিলেন যে এইটা শেখ হাসিনা, মানে তার যে ভাষাটা, আমি একজ্যাক্ট মনে করার কোনোই আমার যৌক্তিকতা নেই, আমার স্মৃতিশক্তি এত ভালো না, আমি যদি মেসেজটা বুঝে থাকি যে উনি বলতে চেয়েছেন যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছে বা আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে প্রেস কনফারেন্স করবে, ওইটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই। মানে আমরা তো তার গণমাধ্যমে তার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা আমাদের সরকার দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে আমরা এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে আমরা ফেরত চেয়েছি, কিন্তু ভারত সরকার এখানে কি অ্যাকশনটা নেয়, ভারত সরকার কি এটার সঙ্গে আছে কিনা,
বা ভারত সরকার কি এই জায়গাটাতে তাকে সহযোগিতা করবে কি না? সবসময় সরকার গভর্নমেন্ট বডি হয় না, এটা আপনিও জানেন। সামটাইম প্রাইভেট অর্গানাইজেশন লাইক প্রেস ক্লাব বা এই ধরনের এগুলো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। তো পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এই বিষয়টাতে যথেষ্ট উদ্বেগের কথা এবং একদম স্পষ্ট ভাষায় উনি জানিয়েছিলেন। জি প্লিজ। তো যেটি বলছিলাম যে ভারত সরকার বাংলাদেশের যে বক্তব্যটি পরিষ্কারভাবে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা ইন পার্সন মিটিংয়ে কনভে করেছিলেন, সেটির যে গুরুত্ব ভারতের সরকারের অনুধাবন করে দেয়া উচিত ছিল এই বিষয়ে, সেই গুরুত্বটি আমরা দেখলাম ভারত সরকার দেয়নি। তাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যেটি 5ই আগস্টের আগেও বলেছিলেন এবং পরেও বলেছেন যে ভারত সরকার এটির সঙ্গে সম্পৃক্ত নয়, এটি একটি প্রাইভেট মিডিয়া এন্টিটির বিষয়। ভারত সরকারের আশ্রয়ে কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, এটা কি আপনার হাস্যকর মনে হয় কিনা, এটা উত্তরটা দিয়ে আমি জাস্ট প্রশ্নটা রেখে গেলাম। আসলে স্পোক্সপারসনরা অনেক কিছু বলেন, আপনি মিডিয়ার মানুষ, আপনি আমার চেয়ে ভালো জানবেন। স্পোক্সপারসনরা অনেক কিছু বলেন বা অনেক কিছু তাদেরকে দিয়ে বলানো হয়, কারণ সরকার যা চাইবে স্পোক্সপারসন তাই বলবে। এখন সেটি সত্য হোক বা মিথ্যা হোক বা এটির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে কি পর্যায়ে, রিগার্ডলেস অফ দোজ। আপনি যদি জিজ্ঞেস করলেনই যে মিডিয়া ব্যক্তি হিসেবে আমরা এটা জানি, তাহলে আমি আমার একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি কোনো দেশের রাষ্ট্রযন্ত্র গণমাধ্যমকে আটকানোর স্বাধীনতা থাকা উচিত না। কিন্তু যাকে বাংলাদেশ রায় দিয়ে বলেছে, বাংলাদেশের কোর্ট রায় দিয়ে বলেছে সে খুনি, সে হত্যা করেছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, তাকে ফেরত দিতে হবে, সেই ব্যক্তিকে আটকানোর দায়িত্ব কিন্তু বা অথরিটি পরিপূর্ণভাবে আন্তর্জাতিক মানবাধিকার দ্বারাই ভারত সরকার পায়। এবং ভারত সরকার হয়তো সংবাদ সম্মেলনটা আটকাইতো না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। সংবাদ সম্মেলন আটকানোর পক্ষে আমি ব্যক্তিগতভাবেও না, কিন্তু সেখানে শেখ হাসিনা থাকবেন কিনা, যারা ভার্ডিক্ট তারা থাকবেন কিনা, এই বিষয়টা তো সম্পূর্ণ, অথবা আওয়ামী লীগের লোকরা যেতে পারবেন কিনা যারা রাজনৈতিক আশ্রয়ে আছে, সেটা তো টোটালি ভারত সরকারের অধীনে ছিল। যেমনটা বলা হচ্ছে যে আমরা ফ্রি প্রেসে বিশ্বাস করি, সুতরাং আমরা সাংবাদিকদেরকে আটকাতে পারবো না। তো এখানে সাংবাদিকদেরকে তো আটকানোর প্রশ্নটা আসছে না, প্রশ্নটা তো আসছে সাংবাদিকদের সঙ্গে যারা কথা বলবে তাদেরকে আপনি আটকাতে পারছেন কিনা। আমি যেটি বলছিলাম যে শেখ হাসিনা এবং তার সহযোগীরা ভারত সরকারের আশ্রয়ে আছে, যেটি আপনি বলার আগে আমি সেই বাক্যটি শুরু করেছিলাম। সেই ক্ষেত্রে এবং শেখ হাসিনা অলরেডি বাংলাদেশের আদালত কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি। তো আপনি মিডিয়া ফ্রিডম বা প্রেস ফ্রিডমের কথা যেটি বলছেন সেটি এক জিনিস, আর আপনি চিন্তা করেন যে কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামি যার আসলে জেলখানায় থাকার কথা বা ফাঁসি কাষ্ঠে যাওয়ার কথা, সে মিডিয়ার সঙ্গে কথা বলছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই সিচুয়েশনটা চিন্তা করেন, সেইটা ফ্যাসিলিটেট করেছে ভারত সরকার। এবং ভারত সরকার চাইলেই এবং বাংলাদেশ পরিষ্কারভাবে সরকারি মানে অত্যন্ত উঁচু পর্যায় থেকে, স্বাভাবিক পর্যায়ে যেটি বলছিলাম আমি, যে পররাষ্ট্র সচিব কথা বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে, সেই পর্যায় থেকে ভারতের হাইকমিশনারকে কনভে করা হয়েছে পরিষ্কারভাবে। তারপরও সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি, এটি ইন্টেনশনাল। ভারত সরকার চাইলে এই ঘটনাটি বন্ধ করতে পারত। বন্ধ করার ব্যাপারে আমি যেটি বলছি যে শেখ হাসিনাকে এই বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত অত্যন্ত সহজে, কিন্তু সেই কাজটি তারা করেনি। আমি আপনাকে একটি উদাহরণ দেব এই ভারত সরকার প্রসঙ্গেই। আমার যদি
মেমোরি বিট্রে না করে থাকে, তাহলে 2018 সালে তৎকালীন লর্ড কার্লাইল ছিলেন বেগম খালেদা জিয়ার লিগ্যাল টিমের অন্তর্ভুক্ত একজন আইনজীবী। উনি প্রসিদ্ধ একজন আইনজীবী এবং ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য। তো 30 ইয়ার্স তখন তাকে বাংলাদেশ সরকার ভিসা দেয়নি, তো তিনি বাংলাদেশে আসতে পারলেন না। তখন তিনি যেই চিন্তাটি করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি দিল্লিতে যাবেন এবং দিল্লিতে গিয়ে একটি প্রেস কনফারেন্স করবেন। আচ্ছা, এবং সম্ভবত এই একই ভেন্যুতে, এই ফরেন একই ভেন্যু, আই এম কনফার্মিং ইউ। আচ্ছা, আমার যদি ঠিক মতো মনে থাকে, তৎকালীন বাংলাদেশ সরকার ভারত সরকারকে অনুরোধ করেছিল যে লর্ড কার্লাইলকে যেন এই সুযোগটি দেয়া না হয়। ভারত সরকার যেটি করেছিল সেটি হলো, লর্ড কার্লাইল দিল্লিতে অবতরণ করলেন এবং ভারতীয় ইমিগ্রেশন, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে ইমিগ্রেশন, ভারত সরকার, তারা লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতেই দিলেন না। প্রেস কনফারেন্স করা তো দূরের কথা, তাকে ভারতে ঢুকতেই দিলেন না এবং দিল্লি বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠিয়ে দিলেন। তো আমি যেটি বলছিলাম, একটা মিনিট, সেটি হলো যে সরকার চাইলে এটি অবশ্যই করতে পারে এবং ভারত সরকার নিজেই এই উদাহরণটি 2018 সালে তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় আমরা যদি বলি যে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে বার্তাটি পরিষ্কারভাবে হাই কমিশনারকে দিয়েছিলেন, সেখানে ভারত সরকার কিন্তু এটিকে গুরুত্ব দিলেন না এবং ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ ভারত সরকার করে দিলেন। সুতরাং এই যে দ্বিচারিতা সরকারের, ভারত সরকারের, এটি পরিষ্কারভাবে আমাদের কাছে একটি উদাহরণ তৈরি করে যে আসলে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্কটি স্বাভাবিক করতে চায়, যদি চায় তাহলে সেটি তাদের টার্মসে হবে না, এটি দুই দেশের টার্মসে হতে হবে, বাংলাদেশের টার্মসে এবং ভারতের টার্মসে। শুধু ভারতের টার্মসে এই সম্পর্কটি স্বাভাবিক হবে না বা সামনের দিকে এগিয়ে যাবে না। আমি আবারও বলছি উদাহরণটির প্রেক্ষিতে যে ভারত সরকার খুব সহজেই এই বক্তব্য প্রদান থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। পরপর যে ঘটনাগুলো আমি বলা শুরু করেছিলাম, যে বর্ডার কিলিং, অ্যাটেম্পটেড পুশিং এবং সর্বশেষ এই 5ই আগস্ট দিল্লিতে, যেটি বাংলাদেশের ঐতিহাসিক দিন, বাংলাদেশের মানুষ এটি সেলিব্রেট করছে এবং ভারতের এটি মোটেও অজানা নয় যে 5ই আগস্টের যে ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, সেটি মোটেই তাদের অজানা নয়। সেই দিনটিতে অন্য দিন করলেও এটি অত্যন্ত খারাপ নজির হতো, কিন্তু বিশেষ করে ওই দিন এই কাজটি করার সুযোগ দেয়া শেখ হাসিনাকে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটিতে অত্যন্ত নেতিবাচক একটি প্রভাব ফেলেছে। ট্রাস্ট ডেফিসিটটা ক্রমাগত এই নেগেটিভ কাজকর্মগুলোর মাধ্যমে দিল্লি বাড়াচ্ছে। মাঝে মধ্যে মুখে বলছে যে আমরা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমরা সম্পর্ক আরও উন্নত করতে চাই। তো সেই ভালো সম্পর্ক বা স্বাভাবিক সম্পর্ক চাওয়ার যেই প্র্যাকটিক্যাল দৃষ্টান্তগুলো, যে কাজগুলো, আপনার মুখের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে, আমরা সেই মিলটি দেখছি না ভারতের দিক থেকে। আনফর্চুনেটলি কথা একরকম, কাজ অন্যরকম। তো কাজগুলো আমরা যখন দেখি তখন আমাদের যে আস্থার জায়গাটি, বাংলাদেশের যে আস্থার জায়গাটি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গাটি কিন্তু এফেক্টেড হয়, খুব স্বাভাবিক সেটি। এবং আস্থা বা ট্রাস্ট যদি না থাকে, দুই দেশের, দুই রাষ্ট্রের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। এখন স্বাভাবিক করার জন্যে আপনি খুব সুন্দর করে শুরু করেছিলেন
দুই দেশের জনগণের কথা, দুই দেশের জনগণের যে অভিন্ন ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে, অনেক কিছু অবশ্যই আছে। শেয়ার্ড হিস্ট্রি আছে, শেয়ার্ড কালচার আছে, শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ আছে, শেয়ার্ড রিলিজিয়ান আছে, তো কমিউনালিটি অনেক আছে। কিন্তু সেই কমিউনালিটিগুলিকে আমরা কি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং উন্নয়নের জন্য ব্যবহার করছি নাকি করছি না, এবং না করলে সেটি কারা করছে, কোন পক্ষ করছে, নাকি কোনো পক্ষ কম করছে, কোনো পক্ষ বেশি করছে। আপনি নিশ্চয়ই নিয়মিত বিশ্লেষণ করেন যে বাংলাদেশ সরকার গত 17 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি দেখিনি যে কোনো ধরনের উস্কানিমূলক কথা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা উস্কানিমূলক কাজ, সেই কাজগুলো করা হয়নি। আমরা কিন্তু সম্পর্কের উন্নতি চাচ্ছি। দিল্লি মুখে বলেছে যে উন্নতি চাচ্ছে, কিন্তু কাজের ক্ষেত্রে আমি উদাহরণ যেগুলো আপনার কাছে দিলাম, সেই কাজগুলো কি কথার সঙ্গে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ? মোটেই নয়। সেক্ষেত্রে আমার যেই ট্রাস্ট, বাংলাদেশের যেই ট্রাস্টটা থাকা প্রয়োজন ভারতের প্রতি সম্পর্ক স্বাভাবিক করা এবং উন্নতি করার জন্যে, সেটি খুব স্বাভাবিকভাবেই ব্যাহত হবে এবং ব্যাহত হচ্ছে, ব্যাহত হয়েছে। এখন এই সম্পর্কটিকে এই জায়গা থেকে, আর আমি শুরুই করেছিলাম যে সম্পর্কটি ভালো না, আপনি আজকের তারিখ এবং সময় উল্লেখ করে বলেছেন, আমার মতামত জানতে চেয়েছেন। আমার দৃষ্টিতে সম্পর্কটি ভালো নয়। এই সম্পর্কটি স্বাভাবিক করতে হবে প্রথমে। এক শব্দে একটা উত্তর চাবো। লাইক আমরা ধরে নেই একটা সম্পর্কের লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 অ্যান্ড 5। 5 হচ্ছে সবচেয়ে ভালো আর 1 হচ্ছে সবচেয়ে খারাপ। এর মধ্যে কত? আচ্ছা, আমি আপনার কাছাকাছি একটি কথা বলতে যাচ্ছিলাম। সেটি হচ্ছে, আমি ফিজিক্সের ভাষায় একটি শব্দ আছে ডেটাম। আচ্ছা, আমরা যদি আরও সহজীকরণের দিকে যাই, সেটি হলো যে 0-র নিচে আর 0-র ওপরে। আমার দৃষ্টিতে আজকের তারিখে সময়ে সম্পর্কটি 0-র নিচে চলে গেছে। যদি আমরা নেগেটিভ 5কে যদি সবচেয়ে খারাপ ধরি আর 1কে যদি সবচেয়ে ভালো ধরি, আমি 1 থেকে 5-এ যাচ্ছি না, আমি 0 নিচে এবং ওপরে যাচ্ছি। 0 হচ্ছে মনে করেন স্বাভাবিক, 0 হচ্ছে ফাংশনালি নর্মাল একটি সম্পর্ক। এর উপরে যদি 1 হয় সেটি ভালো, 2 হয় সেটি আরও ভালো, 3 হয় সেটি আরও ভালো। কিন্তু 0-র নিচে যদি যায় -1, -2, -3, তাহলে সম্পর্কটি অবনতি। শুধু মাইনাস না, -1, -2। আচ্ছা, এখন এটি 0-র কিছুটা নিচে। এটিকে আমি এই জন্য বলছি, এটা সিম্বলিক, এটিকে 0-তে আনতে হবে আগে। সম্পর্কটিকে আমি যদি ভাষায় প্রকাশ করি, তাহলে এটিকে ফাংশনালি নর্মাল এই জায়গাতে প্রথম আনতে হবে। এটি ফাংশনালি নর্মাল জায়গায় নেই। ফাংশনালি নর্মাল জায়গায় থাকলে আমরা এই যে কার্যকলাপগুলো দেখলাম গত কিছুদিনে এবং সর্বশেষ এই 5 তারিখে, এগুলো ঘটার কথা না। সম্পর্কটি যদি স্বাভাবিক পর্যায়ে থাকে, তো ফাংশনালি নর্মাল বা স্বাভাবিক পর্যায়ে আনাটা হচ্ছে প্রথম কাজ বা প্রথম চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের যে রেসপন্সিবিলিটি ওই জায়গায় আনার, সেই রেসপন্সিবিলিটির বিষয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে, তাহলে আমি বলবো যে এই রেসপন্সিবিলিটি ভারতের। আমরা এই প্রসঙ্গটা একটু বিস্তারিতভাবে আসব। এটি সামারি যদি আমাকে বলেন, ঠিক করব। আমি 5 সেকেন্ডে সামারিটি বলি। The ball is in India's court to normalize the relationship between Bangladesh and India. আমাদের কোনো দায় নেই। আমাদের যেই রেসপন্সিবিলিটি, আমরা সেটি এখন পর্যন্ত পালন করেছি, দেখিয়েছি। আমি আবারও বলছি, আপনি এই প্রায় 5.5-6 মাস হচ্ছে আমাদের সরকারের বয়স। আমি একটু আগেও বলেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের বক্তব্য বা বার্তা
দেয়া হয়নি বা এই ধরনের কোনো কাজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়নি, করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। মুখে এক ধরনের কথা, কিন্তু কাজে আনফর্চুনেটলি অন্য ধরন। সুতরাং আপনি যদি রেসপন্সিবিলিটির কথা বলেন, তাহলে আমি আবারও বলবো এই রেসপন্সিবিলিটি মূলত ভারতের। দ্য বল ইজ ইন ইন্ডিয়াস কোর্ট। আমি আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই। লর্ড কার্লাইলের কথা আপনি বলছিলেন, এখানে একটা ইনফরমেশন দর্শকদেরকে বোধহয় আপনি অবশ্যই আপনার মনে থাকার আছে, নিশ্চয়ই মনে আছে। সেটি হচ্ছে লর্ড কার্লাইল যখন লন্ডনে হিথ্রো এয়ারপোর্ট থেকে তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রওনা করলেন, ততক্ষণ পর্যন্ত ওনার মোবাইলে ইন্টারনেট ছিল এবং তিনি তার ভিসা ভ্যালিড ছিল। তিনি যখন এবং এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইটে আমি যতটুকু জানি ইন্টারনেট নেই, এবং ওই ফ্লাইটে নিশ্চিত ছিল না, ওই সময়টা তো অন্ততপক্ষে ছিল না, এখন আছে কিনা জানি না। লর্ড কার্লাইল যখন এয়ারপোর্টে নেমে সিম কিনে অথবা ওয়াইফাই বা কিছু একটা ইন্টারনেট অ্যাক্সেসটা যখন সে পেলো, তখন তার কাছে একটা ইমেল আসলো যে তার ভিসাটা ক্যান্সেল রিভোক করা হয়েছে। এবং তাকে সে অনেকভাবে চেষ্টা করছে এটার কনসুলার সেবা নেওয়ার জন্য, নানাভাবে, কোনোভাবেই তাকে ইয়ে করতে দেওয়া হয়নি। তিনি দীর্ঘ সময় লাউঞ্জে সময় কাটিয়েছেন এবং লন্ডনে গিয়ে আক্ষেপের সঙ্গে একটা ইয়ে করেছেন, এবং তিনি পরবর্তীতে আবার লন্ডনে যে ইন্ডিয়ান হাই কমিশনার আছেন তার সঙ্গেও কথা বলেছেন যে তোমাদের অন্তত এই বিষয়টাতে একটু অ্যাপোলজি করা দরকার, বিকজ অফ ওনার সাক্ষাৎকার আমি দেখেছি যে আমার প্লেন ফেয়ার সব কিছুই এখানে খরচ হয়েছে, আমার টাইম, আমার প্ল্যান অ্যান্ড এফসিসি যেটা আছে সেটা তো ক্লাব বুকিং দেওয়ার একটা কস্ট আছে, বিভিন্ন বিষয়ে। সো তোমাদের এইদার আমাদেরকে আবার অ্যালাউ করা উচিত, অথবা আমাকে অন্তত একটা সরি বলা উচিত, বাট তাদের মুখ থেকে এটা শোনেনি। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রসঙ্গটা যাচ্ছি, এর মধ্যে আগে একটু শর্ট করে আপনার পুরো বক্তব্যটা থেকে আমি কয়েকটা পয়েন্ট একটু ইয়ে করেছি। এটা হচ্ছে এখানে একটা ছোট্ট বিষয় থাকে, আমি অধ্যাপক শ্রীরাধা দত্ত সহ যারা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা মানে গবেষণা করেন, তাদের সঙ্গে কথা বলে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমরা তো প্রতিদিন বলছি যে আমাদের বিজিবি, দুঃখিত, বিএসএফ কর্তৃক আমাদের বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, বাট থিং ইজ দ্যাট চোরা কারবারিরা মোস্ট অফ দ্য কেস তারা আর্মড, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুশিং যে করা হয়েছে আসলে, বা হওয়ার চেষ্টা করা হচ্ছিল, এইটা কি ভারতে বিজেপি ডেফিনেটলি একটা হিন্দুত্ববাদী সংগঠন, সুতরাং এই জিনিসটা কি ওই চাপ থেকে যে আমি ভারতের ওই অংশটাকে বিজেপি ক্ষমতায় এসেছে, এখন তার যেই পপুলিস্ট রাজনীতির যে আইডিওলজি, সেটাকে তার জনগণের যে তুষ্টি সেটাকে তার দেখাইতে হবে, এই জন্য করা হয়েছিল, নাকি আসলেই সিদ্ধান্ত নিয়ে এটা করা হয়েছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, পরবর্তীতে কোনো কারণে পিছিয়ে গেছে? 2 নম্বর প্রশ্ন। অ্যান্ড থার্ড যে আচ্ছা, থার্ড কোয়েশ্চেনটা আমরা পড়ে যাচ্ছি, জি প্লিজ একটু শর্টে যদি। আপনি চোরা কারবারিদের কথা যেটি বলছিলেন যে তারা আর্মড, চোরা কারবারিদের আমি যদি ধরে নিই যে বাংলাদেশ থেকে আর্মড যারা স্মাগলার তারা সীমান্ত অতিক্রম করছে, আমি ধরে নিচ্ছি, তাদের অস্ত্রের আঘাতে বিএসএফের সদস্য নিহত হয়েছে বা মারাত্মকভাবে আহত হয়েছে, এই ধরনের সংবাদ, আপনি তো একজন প্রতিষ্ঠিত সংবাদকর্মী, এই ধরনের সংবাদ কি দেখেছেন? দেখেননি? আচ্ছা, সুতরাং চোরা কারবারিরা আর্মড, তারা বিএসএফকে আক্রমণ করছে, এই ধরনের যে গল্প বলা হয়, এটি গল্প, ফিকশন, এটি কোনোভাবেই আমার কাছে গ্রহণযোগ্য নয়। যদি তর্কের খাতিরে আমি ধরে নিই যে তারা আর্মড, আপনি তাকে অ্যারেস্ট করার জন্য নন লেথাল ওয়েপন ইউজ করে তাকে আহত করেন, পায়ে গুলি করে, রাবার বুলেট ইউজ করে। আহত অবস্থায় তার কাছে যদি আর্মস থাকেও সে সেটি ব্যবহার করতে পারবে না। আর বিএসএফ ইজ আ ট্রেইনড ফোর্স, যারা অনেকেই বলেন
যে তারা কিলিংয়ে স্পেশালি ট্রেন্ড, এবং বিএসএফ কিন্তু বাংলাদেশ সীমান্তে এবং পাকিস্তান সীমান্তে ডেপ্লয়েড। আপনি মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলস, চায়না সীমান্তে, আর ওই চায়না সীমান্তে হচ্ছে ইন্ডো তিবেতান যে ফোর্স আছে সেটি। বিএসএফ কিন্তু ভারতের পুরো সীমান্ত পাহারা দেয় না। পাকিস্তান সীমান্তে তাদের যে অ্যাটিচিউড, সেই একই অ্যাটিচিউড হয়তো তারা বাংলাদেশ সীমান্তেও প্রয়োগ করে। আর যে ধরনের ঘটনা আমরা দেখি তাতে এটি আমার বিশ্বাস করার কোনো কারণ নেই, যেটি আপনি অন্যদের রেফারেন্স দিয়ে বলছিলেন যে চোরা কারবারিরা আর্মড হলেও তাদেরকে আপনি চাইলেই আহত করে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু সেটি করা হচ্ছে না, গুলি করে সোজা মেরে ফেরা হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটা কি জনতুষ্টির জন্য কিছুদিন দেখানোর জন্য আসলে, মানে বিজেপি সরকার কোথায় ক্ষমতায় আসার পর? দিল্লিতে, কেন্দ্রে, না পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে আসার পর তার যেই বেইজের উপর সে এসেছে, আপনি যদি শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার স্টেটমেন্টগুলো দেখেন নির্বাচনের আগে, তিনি প্রতিটা জনসভাতে একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া হবে। সো বাংলাদেশি আছে কি নাই সে তর্কটা আলাদা, কিন্তু সে কি শুধুমাত্র তার নির্বাচন পরবর্তী সময়ে তার প্রতিশ্রুতি রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে বা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে কিছু লোক দেখানো, কিছু পুষিনের চেষ্টা করেছিল, নাকি আসলেই ভারত চেয়েছিল যে বাংলাদেশে কিছু ভারতীয় মুসলিম যদি ঢুকিয়ে দেওয়া যায়, লাইক রোহিঙ্গারা, মিয়ানমার যেভাবে তার রোহিঙ্গা নাগরিকদের আমাদের এখানে হয়তো ইচ্ছে করে ঢুকায় নাই, কিন্তু পরিস্থিতিটা তৈরি করে আমাদের এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় এটা রাজনৈতিক, মানে ধর্মীয় ওই হিন্দুত্ববাদী গোষ্ঠীটাকে সন্তুষ্ট করার জন্য, নাকি আসলে একটা পরিকল্পনা ছিল? আসলে একটু শর্ট করে আমরা পশ্চিমবঙ্গ এবং আসামে আমরা আগেও দেখেছি, পশ্চিমবঙ্গে এবার বেশি দেখলাম এই যে রেটরিক, তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো। তো এই রেটরিকটি পশ্চিমবঙ্গে এবার বিজেপির ইলেকশন ক্যাম্পেইনের সময় প্রকট ছিল। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের নেতারা এটি বলেছেন তা না, কেন্দ্রীয় নেতারাও, কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ তো নিয়মিত বলেছেন। তো এই ইলেকশন ক্যাম্পেইনের রেটরিকটিকে তারা ইলেকশনের পরে কাজে পরিণত করেছে এই অ্যাটেম্পটেড পুশিনের মাধ্যমে। এটি আপনি যেটি বলছিলেন যে তার ভোটারদের কাছে দেখানো যে তারা যেটি বলেছে সেটি তারা কাজে পরিণত করছে। তো ওয়ার্ডস ট্রান্সফর্মড ইনটু অ্যাকশন। আমার কোশ্চেনটা ছিল এটা কি রাজনৈতিক? বলছি যে এটি রাজনৈতিক। আচ্ছা, কেন রাজনৈতিক? আপনারা বা আমরা সকলেই জানি যে পুরো ভারতেই যে ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট সেটি রিভাইজড হয়েছে। আচ্ছা, সেই রিভিশনে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে প্রায় 90 থেকে 92 লক্ষ মানুষ ডিসএনফ্র্যাঞ্চাইজড বা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। আর সেখানে মুসলিমদের অনুপাত বা সংখ্যা তুলনামূলকভাবে বেশি। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার, হ্যাঁ আমি বলছি স্ট্যাটিস্টিক্স, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 27% হচ্ছে মুসলিম। 27 আমি বলছি 27, জনসংখ্যার 27% মুসলিম। আর ভোটার লিস্ট থেকে যেই 90 লক্ষ মানুষকে বাদ দিয়েছে তারা পশ্চিমবঙ্গে, সেখানে মুসলিমদের সংখ্যা হচ্ছে 37%। আপনি বোধহয় সেটি বলছিলেন। 27% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশনের মুসলিম, কিন্তু যেই 90 লক্ষ বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে, সেখানে মুসলিমদের পার্সেন্টেজ হচ্ছে 37। তাহলে তো হিন্দুদেরকে বেশি বাদ দেওয়া হয় কিভাবে? 37% মুসলিম, মানে আপনি টোটাল সংখ্যা যদি হিসেব করেন, পুরো যত এই যে 90 যে সংখ্যাটা,
এই 90 লক্ষ সংখ্যার 37% মুসলিম, বাকিদের ধর্ম। বাকিরা হিন্দু। তাহলে তো বা অন্য 37 ধর্মের। তাহলে তো হিন্দুদেরকে বেশি বাদ দেওয়া হয়েছে। না, আপনি টোটাল সংখ্যা হিসেব করছেন, আমি পার্সেন্টেজ হিসেব করছি যে আপনার জনসংখ্যার যে অনুপাত মুসলমানদের সেটি 27%। মানে 100 জনের মধ্যে 27 জন মুসলিমদের 37% বাদ দেওয়া হয়েছে। মুসলিমদের 37% না, যারা বাদ পড়েছে তাদের 37% মুসলিম। আপনি সিম্পলি চিন্তা করেন যে আপনার জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের যদি 100 জন হয়, তার মধ্যে 27 জন হচ্ছে মুসলিম। ক্লিয়ার। আর 100 জন যদি বাদ পড়ে থাকে ভোটার লিস্টে, সেখানে 37 জন মুসলিম। তাহলে তুলনামূলকভাবে ওকে, ইয়েস, আপনি 10% বেশি মুসলিমকে বাদ দিয়েছেন। পরিষ্কার বাদ দিয়েছে। না, এত হিন্দু অধ্যুষিত রাষ্ট্র এবং রাজ্য, যেখানে মেজরিটি তো ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে হিন্দু ভারত। তাহলে এই যে পলিসিটাকে ভোটার লিস্ট, এইটা আমি এই জন্য বলছি যে টোটাল জনসংখ্যার 27% হচ্ছে মুসলিম পশ্চিমবঙ্গে, কিন্তু যখন আপনি ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছেন সেখানে কিন্তু পার্সেন্টেজটি 37%। সুতরাং তুলনামূলকভাবে 10% বেশি আপনি বাদ দিয়েছেন। এবং যাদেরকে ফেরত পাঠানোর জন্য অ্যাটেম্পটেড পুশিং হয়েছে, সেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছু সেন্টার তৈরি করে বিএসএফের কাছে সেই সেন্টারের লোকজনকে নিয়ে গেছে, যাদের অধিকাংশই প্রায় সকলেই মুসলিম, বাঙালি মুসলিম, মানে বাংলা ভাষায় কথা বলে এবং মুসলমান, তাদের বিএসএফের হাতে হ্যান্ডওভার করেছে। বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী তারা অ্যাটেম্পটেড পুশিং করেছে। সুতরাং এটি অবশ্যই রাজনৈতিক একটি সিদ্ধান্ত, এবং বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোকেই কাজে রূপান্তরিত করার চেষ্টা করেছে। সফল হয়নি, কিন্তু চেষ্টা করেছে। ফ্রিকোয়েন্সি কিছুটা কমে এসছে অ্যাটেম্পটেড পুশিংয়ের, কিন্তু এটি সম্পূর্ণ বন্ধ হবে কি না এটি দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। কারণ ট্রাস্টের যে বিষয়টি, আমি আবারও বলছি যে বাংলাদেশ ভারত সম্পর্কে ট্রাস্টের যে বিষয়টি, মানে ঢাকা যে ট্রাস্ট করবে দিল্লিকে, সেই জায়গাটি আনফর্চুনেটলি দিল্লি তার কাজের মাধ্যমে নষ্ট করে ফেলেছে। এবং যেহেতু তারা এই ধরনের কাজের মাধ্যমে এটিকে নষ্ট করেছে, এটিকে ফিরিয়ে আনার দায়িত্ব, যেটি আপনি বলছিলেন একটু আগে যে বাংলাদেশের কি কোনো দায় নেই, বাংলাদেশের রেসপন্সিবিলিটি বাংলাদেশ পালন করছে, কিন্তু ভারত সরকার সেটি করছে না। তাদেরকে সেটি করতে হবে। তাদেরকে ডেমনস্ট্রেটেড এক্সাম্পলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা এবং তারপর দুই দেশের সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তো আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে এই যে অ্যাটেম্পটেড পুশিং, এই সিদ্ধান্তটি রাজনৈতিক ছিল কিনা, এটি রাজনৈতিক এবং স্থানীয় জনগোষ্ঠীকে খুশি করার জন্যই, ভোট ব্যাংককে সন্তুষ্ট করা। কারণ আপনি যদি বারবার দেখেন যে রেটরিকই থেকে গেছে, রেটরিক অ্যাকশানে রূপান্তরিত হচ্ছে না, তাহলে ভোটাররা চিন্তা করতে পারে যে না, এরা তো শুধু কথা বলে, কাজ করে না। সেই কাজ করাটা কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী একদিন হঠাৎ করে বলেছেন যে বোধহয় 4,500 মানুষকে আমরা 4,500 তথাকথিত বাংলাদেশিকে তারা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। এরপরে বোধহয় বলেছে 10,000 আরও পাঠিয়ে দিব। এই ধরনের কথাবার্তাও বলছেন। কারণ ভোটের রাজনীতি আপনিও বোঝেন, আমিও বুঝি। ভাই, আপনি ভারতে আপনার ভারতীয় আমাদের যে হাই কমিশন আছে সেখানে কনসুলার হিসেবে কাজ শুরু করেন, এরপরে শেষ পর্যায়ে ডেপুটি হাই কমিশন হিসেবে কাজ করেন। কত বছর এসব মিলে? দিল্লিতে 5 বছর। আর আমি পুরো ইন্ডিয়াতে কলকাতায়ও কাজ করেছি। আমার প্রথম পোস্টিং ছিল
আমরা একটু জানি যে সর্বমোট কত বছর? ওখানে 2 বছরের একটু বেশি, টোটাল 7.5 বছর মতো। ওকে, কলকাতা আমরা দিল্লি 7.5 বছর ভারতে কাজ করা একজন সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূতের কাছে জানতে চাই। রাষ্ট্রদূত না, কূটনীতিক। কূটনীতিক, দুঃখিত, আপনি তখন সেখানে রাষ্ট্রদূত ছিলেন না। কূটনীতিকের কাছে জানতে চাই যে বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষের কি, আপনি ভারতের অনেক এরিয়া ঘুরেছেন নিশ্চয়ই কূটনৈতিক কাজে, অনেক রুরাল এরিয়ায় গিয়েছেন, অনেক গভীরে গিয়েছেন, অনেক পশ এরিয়াতে গিয়েছেন, সবখানে আপনি গিয়েছেন। বাংলাদেশের গ্রাম অঞ্চলের বলেন, শহর অঞ্চলের মানুষের বলেন, কারোর কি ন্যূনতম কোনো কারণ আছে যে সে ওই দেশে গিয়ে ক্রিমিনাল না হলে, শেখ হাসিনার মতো বা তার বাহিনীর এটাই সন্ত্রাসী বাহিনীর মতো না হলে, তার কি কোনো কারণ আছে যে সে ওখানে গিয়ে থাকবে? 2 মিনিট উত্তরটা যদি দিতেন। 2 মিনিট লাগবে না উত্তর দিতে, কারণ মানুষ মাইগ্রেট করে কখন? যখন সে দেখে যে তার স্থান পরিবর্তন করলে তার ইকোনমিক যে কন্ডিশন সেটা বেটার হবে। তো বাংলাদেশ থেকে আমরা জানি বাংলাদেশের বহু নাগরিক, 1 কোটির ওপরে, পৃথিবীর 100-র ওপরে দেশে তারা বসবাস করছেন। এবং আপনি যদি ইকোনমিক কন্ডিশনের দিকে তাকান, ইকোনমিক কন্ডিশন যেখানে ভালো, বাংলাদেশের মানুষ সেখানে মাইগ্রেট করছে, কাজ করছে, বসবাস করছে। ভারতে আপনি যদি ইকোনমিক কন্ডিশনের দিকে তাকান, আমরা প্রায়ই দেখি, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স না, এগুলো আন্তর্জাতিক সংস্থার, ইনক্লুডিং এডিবি কিছুদিন আগের, সেই স্ট্যাটিস্টিক্সে আপনি দেখছেন যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ভারতের চেয়ে বেশি। ইকোনমিক কোনো কারণ আমি দেখি না যে বাংলাদেশ থেকে কেউ ভারতে গিয়ে কাজ করবে বা থেকে যাবে। কি কারণে? আপনার ইকোনমিক বেনিফিট নেই যেখানে, মানে যেখানে অর্থনৈতিক অবস্থা আমাদের সমপর্যায়ের কিছু জায়গায় আছে, আর বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, তো রাজ্যগুলোতে তো ইকোনমিক কন্ডিশন আমাদের চেয়ে অনেক খারাপ, অনেক অনেক বেশি খারাপ। তো সেখানে কেন, যেখানে ইকোনমিক কন্ডিশন ভালো নিজের দেশে, সেখান থেকে কেন একজন মানুষ খারাপ ইকোনমিক কন্ডিশনের জায়গায় যাবে? আমি 2 মিনিটে একটা ছোট্ট মন্তব্য দিচ্ছি। বাংলাদেশ থেকে ডেফিনেটলি অনেক মানুষ ভারতে পাড়ি জমায়, তারা হিন্দু, তারা ওখানে সেফ, আমি সেফটির কথা বলি বা তার ইনার সাইডের তার ভয়ের কথা বলি, এবং তারা কিন্তু তাদেরকে ওয়েলকাম করছে। সিএ যেটা হলো, তারা এটা আইনিভাবেই তারা চায়, যে চায় বলতে এই অপশনটা খোলা রেখেছে যে বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান অথবা অন্য কোনো আশেপাশের দেশগুলো থেকে যদি কোনো হিন্দু অথবা অন্য কোনো ধর্মাবলম্বী, তারা যদি আসে, তাহলে allow them to enter the country and they will give them, তাদেরকে তারা শরণার্থী হিসেবে চিহ্নিত করছে, রেফিউজি। আই থিঙ্ক ওরা পাসপোর্টও একটা পর্যায়ে দিয়ে দেয়। সেটি আমি ওকে, আমি যাচ্ছি না, শরণার্থী বলতে। যেখানে আমি ধর্মীয় টানটার কথা বলছিলাম, যে এখান থেকে হিন্দুরা যদি চলে যায়, এটা ডেফিনেটলি তাদের ধর্মীয় টানটা অথবা ধর্মীয় কোনো ভাবাবেগের অথবা ধর্মীয় কোনো ভীতির কারণে। বাংলাদেশে তো মুসলিমরা অলওয়েজ মুসলিম কান্ট্রিতে থাকতে পছন্দ করে, ডেফিনেটলি। অ্যান্ড বাংলাদেশের তো মানুষ, বেশিরভাগ মানুষই মুসলিম, এবং যাদেরকে পাঠাতে চাচ্ছে তারা যদি বাংলাদেশি হইতো, তাহলে তারা এখান থেকে যেত না। আপনার কথা পরিষ্কার, এবং আমরা যেটি আলোচনার সময়ও বলছিলাম যে যাদেরকে বাংলাভাষী মুসলিম ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তারা ভারতীয়। তারা অনেকে নিজেরাই ইন্টারভিউতে মিডিয়ার সঙ্গেও বলেছেন যে তারা বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে বসবাস করছেন ভারতে। এখন বাংলায় কথা বললেই এবং মুসলমান হলেই তাকে যদি বাংলাদেশি ট্যাগ দিয়ে জোরপূর্বক ফেরত পাঠানোর চেষ্টা করা হয়, সেটি অত্যন্ত অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য একটি বিষয়। তো এই ধরনের কাজকর্ম থেকে ভারত সরকারকে বিরত থাকতে হবে। অনেক তিক্ততার কথা হলো আমাদের দুই রাষ্ট্রের সম্পর্ক নিয়ে। এবার একটু
ভালো কথা বলতে এতক্ষণ ভালো কথাই বলছিলাম, কিন্তু কথাগুলো বলতে আমাদের কাছে হয়তো খারাপ লাগছিল। সম্পর্কটা এভাবে আমরা চাচ্ছিলাম না। সম্পর্ক হয়তো আমরা আরো চমৎকার, দু দেশের জন্য কল্যাণকর, দু দেশের জন্য মঙ্গলজনক সম্পর্ক চেয়েছিলাম। এবার একটু আপনার কাছে একটু পরামর্শ নেই, আসলে কিভাবে এই সম্পর্কটা আপনি যেটা বললেন জিরোতে আনতে হবে প্রথমে। এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভব হয় নাই, সবাই আশায় ছিল, উভয় পক্ষই হয়তো আশায় ছিল যে এটা হবে। অ্যান্ড পরবর্তীতে দেখা গেলো আপনার ভাষ্য অনুযায়ী পরবর্তীতে তারা শুধু বলেছে মুখে সম্পর্ক খুব ভালো করতে চায়, কিন্তু আসলে তারা করেনি, কাজে অন্যটা করেছে। তো এখন আমরা আসলে কিভাবে আগাতে পারি? আচ্ছা, আপনি বললেন যে বল ইন্ডিয়ার কোর্টে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমার ভাষ্য অনুযায়ী, আমার ভাষ্য যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে আপনি বলেন আমাকে। আমি কিন্তু ত্রুটিপূর্ণ বলিনি, আমি বলছি আমার ভাষ্যটা আমি মনে করি, আমার ভাষ্য বা আমি যেটা বলেছি, ওকে, এটা পডকাস্ট, এটা নট টক শো। হ্যাঁ, এটা আমারও ভাষ্য, এটা ফ্যাক্ট বেসড, এটা ফ্যাক্ট। যে কাজগুলো আমরা দেখেছি, আপনি বর্ডার কিলিং বলেন, আমরা দেখেছি, অ্যাটেম্পটেড পুশিং আমরা দেখেছি, কিছু নাই, তারা নিজেরই তো স্বীকার করছে, আমরা দেখেছি, তারা লাশটা হস্তান্তর করছে। এবং 5ই অগস্টে দিল্লিতে যে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া আমরা দেখেছি। তো প্রত্যেকটি জিনিস আমাদের চোখের সামনে। সুতরাং আমি বা আমার ভাষ্য যদি বলেন, আমি বলবো এইগুলো ফ্যাক্ট বেসড, আমরা যা দেখেছি আমি তাই বলেছি। ওকে, এখন কিভাবে আমরা বল যদি ইন্ডিয়ার কোর্টেই থাকে তাহলে আমাদের কি, বা আমরা এখন কি করতে পারি? আচ্ছা, বল যদি ইন্ডিয়ার কোর্টে না, বল ইজ ইন ইন্ডিয়াস কোর্ট, এবং ইন্ডিয়া হ্যাজ টু রিয়েলাইজ দ্যাট এই বিষয়টা ইন্ডিয়াকে, ভারতের কেন্দ্রীয় সরকারকে অনুধাবন করতে হবে যে দায়িত্বটি মূলত তাদের। কারণ এই সম্পর্কটি স্বাভাবিকীকরণের যে আশা আমরা বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পরে করেছিলাম, তারাও তাদের কথা অনুযায়ী করেছিল। তাদের বক্তব্যগুলো কিন্তু প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু সেই বক্তব্যের সঙ্গে কাজের যদি মিল না থাকে, তাহলে আমি আবারও বলবো যে বাংলাদেশের আস্থার জায়গাটি কোথায়? আপনি রাষ্ট্র হিসাবে অন্য একটি রাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক এবং পরবর্তীতে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী। এখন আপনার যদি তার উপরে আস্থা না থাকে, এবং আস্থা না থাকার কারণ হচ্ছে তার কার্যক্রমগুলো, তার কাজগুলো, তার কথা আর কাজের মধ্যে আপনি মিল খুঁজে পাচ্ছেন না, আপনি তাকে কি করে আস্থায় নেবেন? এবং সেই আস্থাটি ফিরিয়ে আনার দায়িত্ব, আস্থাটি যে নষ্ট করেছে তার। মূলত আমরা কি এটা বলবো এখন যে শেখ হাসিনার কোয়েশ্চেনে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকে গেছে? বিকজ আমি একটু ব্যাকগ্রাউন্ড টানছি, যখন বাংলাদেশ স্বাধীন হয় ডেফিনেটলি মরহুম শেখ মুজিবুর রহমানের একটা অবদান ছিল, এবং পরবর্তীতে তাকে যখন সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, তখন তার ফ্যামিলির বাকি দুজন সদস্য, শেখ হাসিনা এবং শেখ রেহানা, যিনি একজন হচ্ছে এই মুহূর্তে খুনের মামলায় দণ্ডিত এবং বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, তো তাদের সঙ্গে একটা সম্পর্ক আছে। এবং তারা কিন্তু এটা স্পষ্ট করে বলছে, তারা কিন্তু একটা বারের জন্য লুকাচ্ছে না যে আমরা তাদেরকে গত 17 বছর সাপোর্ট দেইনি, অথবা এখন আমরা তাদেরকে ওন করছি না। এটা কিন্তু তাদের থাকা বা তাদের বিষয়ে ওন করছে না, এরকম কোনো কথাই কিন্তু তারা বলে না। তারা যেটা বলছে তাদের বক্তব্য ওন করছে না, বা সরকার, রাজনীতি বর্তমান। এবং তাদের স্পষ্ট কথা, তাদের বেশ কয়েকজন সাবেক কূটনীতিকের মন্তব্য আমি দেখেছি, আমি পড়েছি, স্পষ্ট করে তারা বলেছে শেখ হাসিনা আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সুতরাং আমরা আমাদের যে কোনো মূল্যে তার পাশে থাকতেই হবে, এবং আমাদের এর কোনো বিকল্প নেই। তাহলে তাদের পজিশন যদি এটাই হয়, আর বাংলাদেশের এখানে সরকারি দল আর বিরোধী দল এবং সংসদের ভেতরে দল আর বাইরের দল দিয়ে বোধহয় এই মুহূর্তে বিষয়টা বিবেচনা করার সুযোগ নেই, যে সবাই সর্বসম্মতভাবে শেখ হাসিনাকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ফেরত চায় এবং তার ন্যায় বিচার দেখতে চায়। এখন ভারত যদি এই পয়েন্টটাতে আটকে যায় যে আমরা শেখ হাসিনাকে ফেরত আমাদের দ্বারা দেওয়া সম্ভব না, আর বাংলাদেশ যদি এই জায়গাটাতেই থাকে যে
দুইটা জায়গা হইতে পারে এটা। একটা জায়গা হচ্ছে নিয়মিতভাবে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি রেসপন্স তোমার কাছে পাচ্ছি না, এটার জন্য আমি দুঃখিত, বাট অন্তত তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো তুমি বন্ধ রাখো। এটা যদি ভারত বন্ধ না করে এবং আরেকটু অ্যাডভান্স করে বললো যদি ফিরিয়ে না দেয় শেখ হাসিনাকে, তাহলে সম্পর্কের ভবিষ্যৎ কী? আচ্ছা, ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি তো বহুবার বাংলাদেশ অফিসিয়ালি অনুরোধ করেছে এবং ভারতের দিক থেকে তাদের পররাষ্ট্র দপ্তরের যে মুখপাত্র সে একই উত্তর দিয়েছেন যে উই আর এক্সামিনিং দ্য বিষয়টি তারা টপিক, হ্যাঁ আইনগতভাবে পরীক্ষা করছে। এই একই উত্তর আমরা দেখে আসছি সে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত। তো আপনি যে প্রশ্নটি করেছেন, ভারতীয় সাবেক কূটনীতিক বা যারা থিঙ্ক ট্যাঙ্কার তারা অনেক কিছু বলতেই পারেন। আপনি যেটি বলছিলেন যে ভারত সরকার শেখ হাসিনার বক্তব্যকে ওন করে না, বুঝলাম আমরা যে বক্তব্যকে ওন করে না, এটি একটি বিষয়। তাকে বাংলাদেশের অনুরোধের পরেও, পরিষ্কার অনুরোধের পরেও মিডিয়ার সঙ্গে বক্তব্য দেওয়ার সুযোগটি কেন দেয়া হলো সেটি কিন্তু ভিন্ন বিষয়। আপনি একজনের বক্তব্য সমর্থন করছেন না, কিন্তু তাকে আবার বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং সেই বক্তব্যগুলো হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, নির্জলা মিথ্যাচার যাকে আমরা বলি। এবং কাকে সুযোগ করে দিচ্ছেন? আপনি বলছিলেন যে আমরা সকলেই জানি যে বাংলাদেশের মানুষ যাকে তাড়িয়ে দিয়েছে, যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, গণহত্যাকারী এবং আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি। এখন তাকে যদি আপনি সমর্থন করেন, তার বক্তব্য সমর্থন করছেন না, কিন্তু তাকে আশ্রয় দিয়ে তাকে সমর্থন করছেন। বাংলাদেশ তাকে ফেরত চাইবে, এক্সট্রাডিশন ট্রিটি আছে দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেই এক্সট্রাডিশন ট্রিটির আলোকেই ফেরত চাচ্ছে। বাংলাদেশ কিন্তু এক্সট্রাডিশন ট্রিটির বাইরে ফেরত দিতে বলছে না। বাংলাদেশ বলেছে সেই ট্রিটি অনুযায়ী 2013 সালে যেই ট্রিটি হয়েছে এক্সট্রাডিশন ট্রিটি, সেটির আন্ডারে ফেরত দিতে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকেও ফেরত চাওয়া হয়েছে, যারা অলরেডি দণ্ডিত মৃত্যুদণ্ডে। এখন ফেরত দেওয়ার বিষয়ে আমরা সেই একই উত্তর দেখছি। উপরন্তু আমরা দেখছি যে ভারতে বসে তারা শেখ হাসিনা এবং তার সহযোগীরা, বিশেষ করে শেখ হাসিনা নিজে, রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন এবং সেই সুযোগ তাকে দেয়া হচ্ছে। এখন এই সুযোগ যদি দেয়া হয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়া কি সম্ভব? বাংলাদেশের একদম পরিষ্কার বক্তব্য ছিল যে তাকে যেন, শেখ হাসিনাকে যেন কোনো স্যার আমি একটু সোজা পয়েন্টে জানতে চাই, ভারত তাকে তার রাজনৈতিক বক্তব্য এতবার বলার পরও আটকায় নাই, তাকে ফেরত এতবার চাওয়ার পরও, আমি যদি ভুল না করে থেকে 12টা বোধহয় চিঠি দেওয়া হয়েছে, মেবি আমার ভুল ধারণা থাকতে পারে, আর এরপরও দেয় নাই। আর বাংলাদেশ বলতেছে রাজনৈতিক এইসব বক্তব্য না থামাইলে, এবং আরেকটু বড় চাওয়া বাংলাদেশের যে তাকে যদি এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে ফেরত না দেওয়া হয় তাহলে এটা সম্পর্কে প্রভাব পড়বে, স্পষ্ট কথা। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সেদিন, আমি তাকে অনেক দিন ধরেই তো গত 6-7 মাস ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাভার করার সুযোগ হচ্ছে, আমি ওনাকে কখনো এতটা রাগী চেহারায় দেখিনি। তো এইভাবে বলছে, তো উভয় পক্ষই, বাংলাদেশ বলছে এটা ছাড়া এটা হবে না, তারা বলছে এটা কিছু বলছে না এই বিষয়ে, বাট তারাও দিচ্ছে না, অ্যান্ড অ্যালাউ করছে, বক্তব্য দিতে অ্যালাউ করছে অ্যান্ড ফিরিয়ে দিচ্ছে না। সম্পর্কের ভবিষ্যৎ কি এই যদি পরিস্থিতি বজায় থাকে? ভারতকে যেটি নিশ্চিত করতে হবে সেটি হলো যে দিল্লিতে বা ভারতে বসে শেখ হাসিনা এবং তার সহযোগীরা যেন কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য প্রদান করতে না পারে। আমি নাম্বার 1 স্যার, সম্পর্কের ভবিষ্যৎ কি তাহলে? আমি সেই প্রসঙ্গেই আসছি যে ভারতকে এটি নিশ্চিত করতে হবে যে ভারতে বসে শেখ হাসিনা বা তার
এবং তার সহযোগীরা তারা যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে বা সুযোগ না পায়, এটি নিশ্চিত করতে হবে ভারত সরকারকে। সেই নিশ্চয়তা যদি আমরা দেখি যে ডেমনস্ট্রেটেড, এবং সেই দৃষ্টান্তও যদি আমরা দেখি কিছু, স্যার আমি একটু আপনাকে থামাচ্ছি স্যার, আমাকে থামাতেই হচ্ছে। আমি কিন্তু দুটো স্টপ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি একটি স্টপ নিয়ে প্রথম কথা বলছি। যদি সেটি নিশ্চিত করতে পারে ভারত, সেক্ষেত্রে সম্পর্কটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে। স্যার আমি বোধহয় কোয়েশ্চেনটা আবারও করতে হচ্ছে। আমি বলতেছি তারা সেটা বন্ধ করছে না এবং তাকে ফিরিয়েও দিবে, তাদেরকে বন্ধ করতে হবে। আমি যেটি বলছি, এটা পরামর্শ স্যার, অবশ্যই আপনি এটা পরামর্শ, চেয়েছেন। বাট আমি চাচ্ছি স্যার মানে সম্পর্কের ভবিষ্যৎটা কি হইতে পারে সম্পর্কের যদি উভয় পক্ষই এই অনর অবস্থানে বা এই রকমের জায়গায় থাকে। তাহলে সম্পর্ক আমরা ডিপ্লোমেসিতে যেটাকে বলি স্ট্যাটাসকো, সেই জায়গায়ই থাকবে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আজকে, যেটি আমি আগেও বলেছি আজকের অনুষ্ঠানেই আপনার সঙ্গে, আপনি তারিখ সময় উল্লেখ করে বলেছিলেন সম্পর্কটি ভালো না। আমার মতে এটি ডেটাম বা জিরোর নিচে, এটিকে আগে জিরোতে আনতে হবে, স্বাভাবিক করতে হবে। স্বাভাবিক করার জন্য সম্পর্ক চলে গেলে এরপরে কনসিকুয়েন্স কি হতে থাকে? আরও খারাপ হতে পারে যদি এই ধরনের কাজকর্মগুলো যদি ঘটতেই থাকে। রাষ্ট্রদূত বহিষ্কার পর্যায়ে এরকম মানে আমি আশা করি না কেন যে ভারত অনুধাবন করার চেষ্টা করবে, আমার বিশ্বাস। কারণ বাংলাদেশ ভারতের জন্যে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বাংলাদেশ যে শুধু ভারতের উপর নির্ভরশীল তা না, ভারতও বাংলাদেশ 100%। এটিকে আমরা বলি সিম্বায়োটিক ইন্টারডিপেন্ডেন্স। তো ভারত সেটি অনুধাবন করবে, এটি আমার আশা, আমি বিশ্বাস করতে চাই। এবং সেই জায়গা থেকে ভারত সরকার এমন অ্যাকশনগুলো নেবে যাতে বাংলাদেশ যে অনুরোধ করে আসছে যে শেখ হাসিনা এবং তার সহযোগীরা যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, এবং দ্বিতীয় হচ্ছে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে, যেটির আইনগত ভিত্তি আছে, ট্রিটির আন্ডারে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে বাংলাদেশে ফেরত দেয়া। তো প্রথম কাজটি আগে করুক ভারত, কথা বলা থেকে বিরত রাখুক। ভারত সরকারের আশ্রয়ে আছে তারা, ভারত সরকার চাইলে পলিটিক্যাল বক্তব্য দেয়া থেকে তাদেরকে বিরত রাখতে পারে। এখন সেটি চাইবে কি না প্রশ্ন হচ্ছে সেটি। যদি তারা চায় এবং সেটি করে, তাহলে সম্পর্কটি, আপনার প্রশ্নের উত্তরে বলি একদম পরিষ্কার, তাহলে সম্পর্কটি স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে হয়তো উন্নতির দিকে এগিয়ে যাবে। এটা যদি না করে তাহলে সম্পর্কটি স্বাভাবিক অবস্থায় আসবে না। আপনি একদম পরিষ্কার জানতে চাচ্ছিলেন সম্পর্কের ভবিষ্যৎ কি। তাহলে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের ওপর, ভারতের অ্যাকশনের ওপর। স্বাভাবিক হতে পারে, উন্নতও হতে পারে স্বাভাবিকের চেয়ে, আবার এই পর্যায়েই থেকে যেতে পারে যেটি আমার মতে স্বাভাবিক নয় আজকের যে সম্পর্ক, বা আরও খারাপও হতে পারে। এটা নির্ভর করবে ভারতের কাজের ওপর, অ্যাকশনের ওপর। আমি অ্যাম্বাসেডর মাহবুব সালে আপনার কাছে আপনার প্রত্যাশা এবং যেটা হইলে ভালো এই বিষয়টা বাদ রাখছি। আপনার কাছে কি কখনো মনে হয় ভারত আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দলকে বা আওয়ামী লীগকে অন্য রাজনৈতিক দলগুলোর মতো করে দেখবে, সবগুলো রাজনৈতিক দলগুলোকে একই রকম দেখবে? এটা এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত, বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করবে। সো তার সাথে অন্য কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো সখ্যতা থাকবে না, তার সাথে সখ্যতা হবে মানুষের সাথে। আপনি কি একটু 2 মিনিট উত্তরটা চাচ্ছি, আমাদের অনেকগুলো প্রসঙ্গ রয়ে গেছে এখনো। এইটা কি এটা স্বপ্ন নাকি আসলে বাস্তবতাও হতে পারে? এটি যদি বাস্তবতা হিসেবে ভারত না দেখে, স্যার তাহলে আমি যদি না দেখের বিষয়ে যাচ্ছি না, হতে পারে আসলে না, ডিপ্লোমেসি তো অঙ্ক না। মানে ডিপ্লোমেসিতে আপনি 2+3=5, ডিপ্লোমেসি এরকম না। ডিপ্লোমেসিতে আপনার
স্বপ্ন বা ভিশন থাকবে, সেই ভিশনকে আপনি অ্যাচিভ করার চেষ্টা করবেন। সেই অ্যাচিভ করার পথটি স্মুথ হতে পারে, স্মুথ নাও হতে পারে, বন্ধুর পথ যেটা আমরা বলি যথেষ্ট কণ্টকাকীর্ণও হতে পারে। তো তার মানে এই না যে আমি এক জায়গায় গিয়ে একেবারে থেমে যাব, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তো যেটি আপনি বলছিলেন যে ভারত সকল দলকে মোটামুটি একই চোখে দেখবে কিনা, ভারতের যে কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দ তারা বিগত বেশ কিছুদিন যাবৎ বলে আসছেন যে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক পিপল সেন্ট্রিক সম্পর্কের কথা কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছেন পিপল সেন্ট্রিক, সেটির ডেমনস্ট্রেশন আমরা দেখতে চাই। ভারতের সরকারের নেতৃবৃন্দ নিজেই বলেছেন যে পিপল সেন্ট্রিক। তার মানে কি? তার মানে কি একটি বিশেষ দলের সঙ্গে বা ব্যক্তির সঙ্গে সম্পর্ক? নও, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক। এখন মানুষ যেই দলকে নির্বাচিত করেছে সেই নির্বাচিত সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে, এটি গতকালও তাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন। সুতরাং আমরা ধরে নিতে পারি তাদের বক্তব্য থেকে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে এবং বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করেছে সেই সরকারের সঙ্গে এনগেজ থাকবে এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে। আমি অ্যাম্বাসেডর মাহবুব সাহেব আপনাকে ছোট্ট একটা আমার অভিজ্ঞতার কথা বলছি। বাংলাদেশের একজন সংসদ সদস্য পদপ্রার্থী, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে অ্যাসাসিনেশন করা হলো। এরপরে ছড়িয়ে দেওয়া হলো একটা তথ্য, আমি এটা সত্য মিথ্যা এটা তো আন্ডার জাজমেন্ট আছে এখনও, আমরা বলতে পারছি না যে তারা এখনও কোনো রায় হয়নি, সো আমরা জানি না। আমি একটা বিষয়ে আমার ক্ষুদ্র বা ক্যারিয়ারে একটা বিষয় দেখেছি যে এই প্রথম ভারতের কোনো একটা সিদ্ধান্তে, ভারতের কোনো একটা কাজে বাংলাদেশের রাজনৈতিক পাড়ায়, বাংলাদেশের চায়ের দোকানে, বাংলাদেশের মুদি দোকানে উল্লাস বয়ে গেল এবং ভারতের পক্ষে এবং একটা বিশাল জনমত তৈরি হলো। শেখ হাসিনাকে দীর্ঘ 17 বছর একচেটিয়াভাবে সমর্থন দেওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, অথবা অভিন্ন যেই নদীগুলো আছে সেগুলোর ন্যায্য হিচ্ছা না দেওয়ার কারণে যে মানুষের মধ্যে একটা মানে একটা রাগ তৈরি হচ্ছিল, আমি দেখলাম যে শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালকে যখন ধরলো, অ্যারেস্ট করলো, তখন প্রতিটা কনভারসেশনে, এটা চা দোকান থেকে শুরু করে 5 স্টারের হয়তো একটা জায়গায় হতে পারে, আমি একই আলোচনা দেখেছি, ইয়েস ভারত বোধহয় ভালো কিছু চায় এবং উই আর হ্যাপি। শরীফ ওসমান হাদির ইডিওলজি, শরীফ ওসমান হাদি কী করতে চায় ওইটা আরেকটা প্রসঙ্গ, কিন্তু শরীফ ওসমান হাদিকে বাংলাদেশে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীকে বাংলাদেশ পুলিশ বলছে, বাংলাদেশের যেই পুলিশ তারা বলছে যে সেই ফয়সাল করিম মাসুদ সেই হত্যা করেছে। তাকে অ্যারেস্ট করার মাধ্যমে মানে একটা আমরা দেখলাম যে একটা হঠাৎ করে থমকে যাওয়া একটা সম্পর্কের মধ্যে একটা কি বলতে পারি এটাকে, চমৎকার একটা বাতাস যেটা হৃদয় ঠান্ডা করে দেয়, পাহাড়ের উপর দাঁড়ালে যেটা হয়, এরকম একটা বিষয় দেখেছি। আমরা অন্য একটা প্রসঙ্গে আসছি, শেখ হাসিনার প্রসঙ্গে আমি ধরে নিচ্ছি শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিবে এবং আপনার আজকে কূটনৈতিক যে পরামর্শ সেগুলো ভারত খুব গুরুত্ব সহকারে নেবে, আমরা ধরে নিচ্ছি, আমাদের আলোচনা আমরা ধরে নিচ্ছি, আশাবাদী। এখন শেখ হাসিনাকে যে ফেরত দিবে এটার দুইটা ওয়ে আমি যতটুকু বুঝি। একটা হচ্ছে যে শেখ হাসিনার পাসপোর্ট নেই, এই মুহূর্তে বাতিল করা হয়েছে, সুতরাং শেখ হাসিনা চাইলেই এয়ার টিকিট বুকিং করে চলে আসতে পারবেন না, সেই অ্যাক্সেসই তার নেই, অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ সরকার তাকে ট্রাভেল পাস দিবে না, আমরা এটা 100% ধরেই নিতে পারি। অ্যান্ড থার্ড, বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে অ্যারেস্ট করে বাংলাদেশের হাতে দেওয়া হোক, অ্যান্ড নট অনলি হার, মানে সহ আসাদুজ্জামান কামাল সহ বা যাদের ব্যাপারে আমি জানি না আসলে কয়েকজনের ব্যাপারে দেওয়া হয়েছে, এরকম দেওয়া হয়েছে। আপনি ভারত সরকার যদি চায়ও সম্পর্ক ঠিক করতে, শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবে, ভারত সরকারের সামনে কি কোনো অল্টারনেটিভ আছে, মানে কিভাবে সে দিবে?
পরিষ্কার এক্সট্রাডিশন ট্রিটি আছে দুই দেশের মধ্যে 2013 সালের সই করা, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে। এবং সেই চুক্তির মাধ্যমেই, সেই চুক্তির আন্ডারেই ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে। এটি সুফিয়ান নির্ভর করছে আপনি উইলিং কিনা, রাইট। আপনার উইলিংনেসের ওপরে ফেরত দেওয়াটা। পন্থা কোনো বিষয়ই না। যেখানে চুক্তি আছে এক্সট্রাডিশন ট্রিটি, সেখানে আপনি ফেরত দিতে চান কিনা সেটি হচ্ছে বিষয়, উইলিংনেস। সেই উইলিংনেসটা থাকলে ফেরত দেওয়া হবে ভারতের পক্ষ থেকে। আর উইলিংনেস না থাকলে আমরা যা দেখছি, প্রতি যে চিঠি বাংলাদেশের পক্ষ থেকে, সেটির পর যখন প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে একই উত্তর দিনের পর দিন, সেটিই থাকবে। আমরা একটু শেষের দিকে আছি। আমরা ছোট্ট একটা বিষয়ে করতে চাই। ভারতের একজন কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীকে ভারত, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তাকে হাইকমিশন হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে এবং তিনি দায়িত্ব পালন করছেন। আগামীকাল আপনি যেভাবে বললেন যে আগামীকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। উনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক প্রথম সৌজন্য সাক্ষাৎ হবে এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং অফিসিয়ালি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার কল অন হয়েছে। এবং এই পরিস্থিতি যখন আছে, আমি যখন ঢাকায় একজন ভারতের সাবেক মন্ত্রীকে দেখি, যে আসলে আমি একটু খোলামেলাই বলি, ডিপ্লোম্যাটরা অলওয়েজ ডিপ্লোম্যাট, তারা কিছু রুলস অ্যান্ড এর মধ্যেই থাকে, অ্যান্ড সেটাই সেফ, ডেফিনেটলি সেটাই সেফ। কিছু গ্যাদারিংয়ে অ্যাজ এ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হয়তো ডিপ্লোম্যাটদের, অন্যান্য ডিপ্লোম্যাটদের সঙ্গে যেভাবে কথাবার্তা হয়, ভারতীয় নবনিযুক্ত হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে, অ্যান্ড তার কথা শুনে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, সম্পর্কটা উনি ভালো চান। অন্তত উনি যা বলতে চেয়েছেন এটাতে আমি এটাই বুঝতে পারছি, এর বেশি কিছু অনুমান করা কঠিন। এবং উনি যেটা, ওই যে আপনি যে কথাটা বললেন যে পিপল টু পিপল, জনগণ কেন্দ্রিক, হ্যাঁ, এবং এটার উদাহরণ হিসেবে উনি সামনে নিয়ে আসলেন যে প্রথমে ভিসা ওপেন করে দেয়া, ক্রেডেনশিয়াল দেওয়ার পরেই দিনই উনি ভিসা ওপেন। কনভারসেশনে আমার যেটা একটা ধারণা তৈরি হলো যে একজন প্রাক্তন মন্ত্রীকে ভারত বাংলাদেশে হাইকমিশনে পাঠানোর একটা কারণ হতে পারে এটা, যে কিছু জটিলতা আমরা দেখি শুধুমাত্র ক্যারিয়ার ডিপ্লোম্যাটরা থাকলে রাজনৈতিক ডেভেলপমেন্টটা, রাজনৈতিক রিলেশন বিল্ডিংটা ওইভাবে হয় না, যেমনটা আমরা দেখেছি এর আগে প্রণয় ভার্মা ছিল, তার দীর্ঘ সময়ে কোনো ধরনের কিছুই ওইভাবে দেখিনি। উনি আসলেন, ভিসা ওপেন হলো এবং আমরা এগুলো দেখতে পেলাম। এবং আমার ধারণা হয়েছিল যে যেহেতু সাবেক মন্ত্রী ছিলেন এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ, তিনি হয়তো ঢাকা থেকে ঢাকার যে বার্তাটা, আসল বার্তাটা, এইটা সরাসরি মেইন পলিসি মেকার যিনি আছেন তাকে অনুরোধ হিসেবে হোক বা পরামর্শ হিসেবে হোক অথবা অর্ডার হিসেবে হোক উনি দিতে পারবেন ভারতের পররাষ্ট্র দপ্তরকে, অথবা যেই সংকটগুলো অ্যারাইজ করছে সেগুলোকে সমাধানে উনি ইনস্ট্যান্ট এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন, যেটা এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো। আপনার কাছে কি মনে হয় কিনা? এবং আজকেও ওনার বক্তব্যটা আপনি দেখলেন যে প্রধানমন্ত্রী সম্পর্কে উনি একটা কথা বলেছেন, যে প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী জনগণ, উভয় প্রধানমন্ত্রী বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দীনেশ ত্রিবেদীর ঢাকা মিশন, তার যে মিশনটা, তিনি যেটা বলছেন যে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা, এবং তিনি আমার সঙ্গেই বলছিলেন যে বাংলাদেশ সরকার এক পায়ে এগুলো, আমি 9 পায়ে এগোবো। এইটা কতটা আপনি কীভাবে এটা মূল্যায়ন করেন আসলে? আচ্ছা, যে কোনো রাষ্ট্রদূত বা হাই কমিশনারই যখন পৃথিবীর যে কোনো দেশেই যান, তো যে দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার তিনি সেই দেশের স্বার্থ ওনার কাছে সবচেয়ে উপরে, তার ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ করা, এবং যে দেশে উনি পদায়িত সেই দেশের সঙ্গে তার নিজের দেশের সম্পর্ক উন্নয়ন করা, এটি একেবারে ইউনিভার্সাল।
আমরা ধরে নিতে পারি। দু একটি এক্সেপশন ছাড়া যখন আমরা দেখি যুদ্ধাবস্থা বিরাজ করছে বা এই ধরনের কিছু, সেটি অন্য প্রসঙ্গ। বাট ইন জেনারেল রাষ্ট্রদূত বা হাইকমিশনের কাজই হচ্ছে সম্পর্ক উন্নয়ন করা, তার নিজের দেশের সঙ্গে, যে দেশে আছেন, নিজের দেশের স্বার্থকে সমুন্নত রেখে। তো ভারতের হাইকমিশনারও যে কথাবার্তা বলছেন, সেই ধরনের ইঙ্গিতই আমরা কথাবার্তা থেকে পাচ্ছি। কিন্তু আপনি যেই প্রসঙ্গটি বলছিলেন যে তার পক্ষে, যেহেতু তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ, আপনি বললেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, তিনি রাজনীতিবিদ, মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময়ে, তো তিনি বাংলাদেশের যে অনুভূতি, পিপলস অ্যান্ড গভর্নমেন্টস পালস, সেই বিষয়গুলোকে অনুধাবন করে তার কেন্দ্রীয় সরকারের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন কিনা, করছেন কিনা, এবং কি পদক্ষেপ নেওয়া উচিত সেই প্রেক্ষিতে সেটি অ্যাডভাইস করতে পারছেন কিনা। উদাহরণ সর্বশেষ যেটি 5 তারিখের, সেটি তো মোটেই আশাব্যঞ্জক নয়। আপনি ভিসা খুলে দেওয়ার কথা বলেছেন। দেখেন, এটাকে আমি মনে করি আমরা একটু ওভারডু করছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ওই ভিসার যেই বিষয়গুলি বন্ধ ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, বাংলাদেশ কিন্তু আগেই ভিসা কার্যক্রম স্বাভাবিক করে ফেলেছে। ভারতে বাংলাদেশের যে মিশনগুলো আছে ভারত পরে করেছে, এবং সেই দিনটি ছিল ঘোষণা যেদিন করেছেন ভারতের হাইকমিশনার, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর বিকেলবেলায় উনি ঘোষণা করেছেন। ভালো কথা, এটি একটি পজিটিভ স্টেপ হিসেবে আমরা দেখেছিলাম, যদিও বাংলাদেশ কাজটি আগে করেছিল, ভারত পরে করেছে। আর কথাগুলো উনিও খুব ভালো বলছেন, ভারতীয় হাইকমিশনার। কথাবার্তাগুলো মন জয় করার মতো কথা বলছেন। উনি রাজনীতিবিদ, ওনার, আপনি নিজেই বলেছেন যে একজন পেশাদার কূটনীতিকের যে কথাবার্তা তার চেয়ে ভিন্ন হবে একজন রাজনীতিবিদের কথাবার্তা। মানে হি ইজ আ পলিটিশিয়ান টার্নড ডিপ্লোম্যাট। তো ওনার কথাবার্তা মূলত রাজনীতিবিদের মতো হবে, এটা ধরে নেওয়া যায়। তো কথাবার্তাগুলো খুবই ভালো। সেই কথাবার্তাগুলোকে আবারও যদি বলি, ওই কাজে রূপান্তরিত হওয়া আমরা দেখতে চাই। আপনি কথা, মানে শুধু মিষ্টি কথা বললে তো হবে না, আপনার সেই মিষ্টি কথাগুলোকে মিষ্টি কাজে রূপান্তরিত করতে হবে। এখন মিষ্টি কথার সঙ্গে যদি কাজটা টক বা তিক্ত হয় অথবা ঝাল হয়, সেক্ষেত্রে তো আমাদের আস্থার জায়গাটা আবারও নষ্ট হয়ে যায়। তো এই প্রেক্ষিতেও আমি বলবো, আমি একজন আশাবাদী মানুষ। এত জটিলতার পরেও আমি আশা করব যে দিল্লি অনুধাবন করবে বাংলাদেশের সরকারের এবং মানুষের পালস। দিল্লি মানে দিল্লি বলতে আমি বোঝাচ্ছি ভারত সরকারের কাছে। দিল্লি মানে ভারত সরকার। তিনি কি আলাদা রোল প্লে করতে পারেন? না, হাই কমিশনার তো সেটির অংশ। ভারত যাকে হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে, তিনি আগে মন্ত্রী ছিলেন, এরকম প্রভাবশালী একজন ব্যক্তি, নরেন্দ্র মোদীর খুবই কাছের। তিনি যেহেতু আছেন, আমি যদি একটু সময় নেই, আমাদের একজন ভারতের কোনো একজন হাই কমিশনার তিনি এখানে আসেন, ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তিনি ডেফিনেটলি একটা প্রোটোকল ফলো করবেন। তিনি তার যেই সাউথ এশিয়া বা বাংলাদেশ উইং, আমি জানি না এখানে সাউথ ব্লকে কী নামে ডাকা হয় সেটাকে, সেখানে ইনফর্ম করবেন, এবং তিনি আবার সেই উইংটা আবার ফরেন সেক্রেটারিকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারিকে জানাবেন। এরপরে সেটা আবার একটা কমপ্লেক্সিটি থেকে যাচ্ছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, উনি যেহেতু সরাসরি সরকারের প্রতিনিধি এবং সরকারের খুবই কাছের এবং ঘনিষ্ঠ, উনার কি এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আলাদা একটা
অ্যাডভান্টেজ উনি কাজে লাগাতে পারেন কিনা আপনি? মানে আমার ধারণা মোডাস অপারেন্ডি আসলে ডিফারেন্ট হতে পারে, মানে তাদের ইন্টারনাল প্রসিডিউর, প্রোটোকল, মোডাস অপারেন্ডি সেগুলো একটু ভিন্ন হতে পারে, কিন্তু ওনার যেই ওয়েট, আমরা যেটিকে বলি, যে ওয়েটটা উনি ক্যারি করেন ভারতে, সেটি যদি উনি সঠিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করতে চান, তার সরকারের মানে উচ্চতম পর্যায় থেকে শুরু করে মন্ত্রী পর্যায় পর্যন্ত তার ওয়েটটি যদি তিনি ব্যবহার করতে চান তার সরকারের ওপরে, সেটি করার চেষ্টা তিনি করতে পারেন এবং আমি আশা করি তিনি করবেন। কারণ যেটি আপনি বলছিলেন যে বার্তা, বাংলাদেশের বার্তা, পালস মানুষের এবং সরকারের, বাংলাদেশ সরকার কি চাচ্ছে, বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, সেটি সঠিকভাবে কনভে করা যেমন তার দায়িত্ব, এবং তার ভারতে তার যে ওয়েট, সরকারের মধ্যে, ভারত সরকারের মধ্যে তার যে ওয়েট এবং সর্বদলীয় যে গ্রহণযোগ্যতা ওনার, উনি কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেস করেছেন, এখন বিজেপিতে আছেন। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। ওকে, তার যেই গ্রহণযোগ্যতা বর্তমান ভারত সরকারে, কেন্দ্রীয় সরকারে, এবং যে কারণে তাকে ক্যারিয়ার ডিপ্লোম্যাট বাদ দিয়ে তাকে পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে শুধু কনভে করার মধ্যে বার্তাগুলো উনি সীমাবদ্ধ থাকবেন এটি আমি আশা করি না। আমি আশা করি তিনি বার্তা কনভে করার পাশাপাশি ভারত সরকারকে উপদেশ দেবেন বা অ্যাডভাইস দেবেন যে ভারত সরকার এর কি করণীয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিভিন্ন ইস্যুতে। সেই অ্যাডভাইস অনুযায়ী ভারত সরকার তাদের নিজস্ব যে মেকানিজম আছে সেই মেকানিজমে হাই কমিশনার অবশ্যই অন্তর্ভুক্ত, এবং আলোচনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্তগুলো নেবেন যেগুলো সম্পর্ককে স্বাভাবিক করতে এবং পরবর্তী সময় উন্নত করতে সহযোগিতা করবে। সুতরাং এই ভারতীয় হাই কমিশনারের কাছে আপনি প্রশ্ন একটু ঘুরিয়ে করেছেন, আমি যদি বলি যে আপনি জানতে চাচ্ছেন যে এই ভারতীয় হাই কমিশনারের কাছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং উন্নয়নের ক্ষেত্রে আমার প্রত্যাশা কি, এই ধরনের কোনো প্রশ্ন যদি আমাকে করা হয় বা যদি আপনি করে থাকি, আমি এটাই করেছি, এটার মর্মার্থ আমি যদি বুঝে থাকি, তাহলে আমি বলবো যে বর্তমান ভারতীয় হাই কমিশনারের কাছে আমার প্রত্যাশা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা প্রথমে এবং তারপর উন্নতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার প্রত্যাশা স্বাভাবিক যে প্রত্যাশা থাকে একজন হাই কমিশনারের কাছ থেকে তার থেকে একটু বেশি। এখন আমাদেরকে দেখতে হবে তিনি সেই প্রত্যাশা পূরণে কি ভূমিকা রাখেন। এটি কিন্তু ভবিষ্যৎ বলছেন যে এটি ভবিষ্যৎ বলতে পারবে। রাইট, আপনি বলছেন যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি, আমার পার্সোনাল মন্তব্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, আমার ব্যক্তিগত প্রত্যাশা। আমরা লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। আমরা যদি কোনো কারণে উভয় দেশ এই সম্পর্কটাকে আমি কি বলবো, রিকানেক্ট বলা উচিত নাকি রিভিল করা উচিত, বা রিসেট, যদি রিসেট হলে তো আবার একটু ওকে, রিসেট যদি না করতে, দেখেন আপনি ক্যারাম বোর্ডের গুটি যদি এলোমেলো হয়ে যায়, ওকে, আমরা একটা বোর্ড খেলা শেষ করার পরে কিন্তু গুটিগুলোকে আবার সাজাই, ওকে, সেটাই রিসেট করা, ওকে, সম্পর্কটাকে স্বাভাবিক করা, এবং তারপর আপনি আবার ক্যারাম বোর্ড খেলা শুরু করেন ওকে, স্ট্রাইকার দিয়ে। ওকে, যদি আমরা এটা করতে ব্যর্থ হই তাহলে দুদেশের মানুষের কী ধরনের ক্ষতি হতে পারে? এটার সঙ্গে এটাও একটু প্রশ্ন জুড়ে দিয়ে রাখি। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো বলা যায়। এর মধ্যে একটা বিষয় আছে যে নরেন্দ্র মোদীর
খুবই ঘনিষ্ঠ বন্ধু। আদানির সঙ্গে একটা আমাদের বাণিজ্য চুক্তি, জ্বালানি বিদ্যুৎ নিয়ে একটা চুক্তি আছে। এইটা যদি আমরা কোনো কারণে যদি ভারত এটা প্রথম কথা হচ্ছে এই চুক্তিটা কি ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হয়েছিল কি না। দ্বিতীয় কথা হচ্ছে এই চুক্তিটা যদি এই আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, সম্পর্কের অবনতির দিকে যদি চলে যায়, তখন বাংলাদেশের জন্য এটা কতটুকু ড্যামেজ হতে পারে। আর জি, প্রথম প্রশ্নটা এই দুইটা প্রশ্ন। যে চুক্তিটির কথা আপনি বললেন, আপনার প্রশ্নের মধ্যেই অনেকটা উত্তর ছিল। এটি সমতার ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে হয়নি। আচ্ছা, কেন? কেন সেটির উত্তর যারা চুক্তি করার সঙ্গে স্থানীয় পর্যায়ে ছিলেন তারা বলতে পারবেন। বাট সাদা চোখে আমরা যেটি দেখি তাতে এটি ন্যায্যতার ভিত্তিতে বা সমতার ভিত্তিতে করা হয়নি, এবং এটি নিয়ে প্রচুর লেখালেখি সমালোচনা হয়েছে এবং হচ্ছে। আর আপনার যে প্রশ্নটি ছিল যে দুই দেশের সম্পর্ক যদি স্বাভাবিক না হয় বা উন্নত না হয়, তাহলে মানুষের কি হবে। মানুষের ক্ষতি প্রথম সেটি হচ্ছে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্কটি অস্বাভাবিক থাকবে। এখন আমরা যদি একেবারে ব্যক্তি বা পরিবার পর্যায়েও চিন্তা করি যে আমার পাশের যেই প্রতিবেশী তার সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগই নেই এবং সম্পর্কটি অত্যন্ত বৈরী, আপনার কি পিস অফ মাইন্ড থাকবে বা আপনার প্রতিবেশীরও কি পিস অফ মাইন্ড থাকবে সেই ধরনের একটি সম্পর্কের ক্ষেত্রে? তো দুই পক্ষেই আসলে শান্তি বিঘ্নিত হবে এবং একজন আরেকজনকে বিশ্বাস করবে না। শান্তি বিঘ্নিত হলে কি রাজনীতিবিদদের একটু লাভ হয়? এইটি আসলে, আমি রাজনীতিবিদ নই, আমি রাজনীতিবিদের উত্তর আমি দিতে পারবো না বা তাদের পক্ষে। শান্তি বিঘ্নিত হওয়া কাম্য নয়। দুই নিকটতম প্রতিবেশী যাদের সঙ্গে আপনার ভারত বা বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত 4000 কিলোমিটারের উপরে, আপনার নদীর সীমান্ত আছে, আপনার ম্যারিটাইম বাউন্ডারি আছে, ল্যান্ড বাউন্ডারি আছে, পিপল টু পিপল অনেক মানুষের আত্মীয় স্বজন আছে দুই পাশে, মানে বাংলাদেশের ভারতের মানুষের আত্মীয় স্বজন আছে, বিশেষ করে বর্ডারিং এলাকাতে বাংলাদেশের মানুষদের আত্মীয় স্বজন আছে। কারণ বর্ডার যেভাবে ভাগ হয়েছিল আমরা জানি, যে সেই মিস্টার র্যাটক্লিফ যা করেছিলেন, স্কেল দিয়ে টেনে দিয়েছেন অনেক জায়গায়, একই বাড়ির এক ঘর পড়েছে একদিকে, আরেক ঘর পড়েছে আরেক দিকে, এরকমও আছে। তো সেই রকম একটি পরিস্থিতিতে যদি দেখা যায় যে সম্পর্কটি অস্বাভাবিক, তাহলে দুই দেশের মানুষের প্রথম যে ক্ষতিটি হচ্ছে সেটি হচ্ছে মানসিকভাবে দুই দেশের মানুষই একজন আরেকজনের প্রতি ঘৃণা পোষণ করবে। সেটি কূটনীতিতে বা কোনো সিচুয়েশনেই কাম্য নয়। এবং বাংলাদেশের আলটিমেটলি এটা একটা সংঘাতের দিকেও নিয়ে যাওয়ার, মানে সংঘাতের কথা উড়িয়ে দেওয়া যায় না, সংঘাতের কথা উড়িয়ে দেওয়া যায় না। একটু যোগ করি অ্যাম্বাসেডর মাহবুব সালে, আমি দেখেছি যে যখন বাংলাদেশের জন্য ভিসা ওপেন করে দেওয়া হলো, বেশ কিছু টেলিভিশন ইনক্লুডিং ইন্ডিয়ান মিডিয়াস তারা রিপোর্ট করেছে যে কলকাতার ব্যবসায়ীদের মুখে এই মুহূর্তে হাসি ফুটতে শুরু করেছে। এটা শুধুমাত্র ভারতের পক্ষ থেকে ভারতের মানুষের মধ্যে হাসি ফুটছে তা নয়, আমাদেরও অসংখ্য পর্যটক বা যে চিকিৎসা প্রত্যাশী আছে তারাও চিন্তা করেছে এটা তো এরকম না যে চিকিৎসা নিতে যাচ্ছে কেউ দয়া নিতে যাচ্ছে, অথবা আমরা যারা যাচ্ছি ওখান থেকে শপিং করতে তারা দয়া দিয়ে আসছি। এটা বিজনেস অ্যান্ড পিপলের স্বার্থের বিষয়। অনেকেই তুষারপাত দেখতে পছন্দ করে, লাইক ইউরোপে তুষারপাত দেখতে যাওয়া অনেক কস্টলি, সে জায়গায় হয়তো পরিবার নিয়ে 40-50 হাজার টাকা দিয়ে সে মানালি, সিমলা, কাশ্মীর যে কোথাও এক জায়গায় সে দেখে আসতে পারছে। আমি বলতে চাচ্ছি যে এই যে জনগণের সম্পর্কটা ধীরে ধীরে একদম গত 2 বছরে তো বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে ইকোনমিক্যালি। অ্যান্ড ক্ষতির একটা তো একটা অর্থনৈতিক পার্ট বললাম, আরেকটা বিষয় হচ্ছে যে উভয় দেশের জনগণের প্রতি আরেক দেশের জনগণের ক্ষোভ বাড়ছে। এইটা কিন্তু আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়। সো আমার মনে হয় যে ভারত সরকার এই বিষয়টা
অবশ্যই ভাবে। এবং আপনি যে কথাটা বললেন যে কথাগুলো ভালো লাগে কিন্তু কাজে সেটা সেই জন্যই আপনি যেটা বললেন যে ভারত সরকার এই বিষয়গুলো অবশ্যই ভাবে, এই বিষয়ে আমার সন্দেহ আছে যে অবশ্যই ভাবে কিনা। আমি বোধহয় বলতে ভুল করেছি, আমি বলছি অবশ্যই ভাববে, এরকম বলতে গিয়ে হয়তো ভাববে। হয়তো হ্যাঁ। ভাবে বলে ফেলেছি। ফিউচার টেন্সে আমরা আশা করতে পারি, হ্যাঁ, ফিউচার টেন্সে আমরা আশা করতে পারি। রেসপন্সিবিলিটির ব্যাপারে আমরা আলাপ করেছি অলরেডি, এবং আমি আজকের প্রেক্ষিতে আবারও বলবো, দ্য বল ইজ ইন ইন্ডিয়াস কোর্ট টু নর্মালাইজ দ্য রিলেশনশিপ ফার্স্ট অ্যান্ড দেন ইমপ্রুভ আপন ইট। বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশ এখনো পর্যন্ত পালন করেছে, এবং আমি আশা করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশি জনগণ সেটি পালন করে যাবে। ভারত সরকার এবং ভারতের জনগণের যে দায়িত্ব সেটি তারা পালন করবে এবং সেই অনুযায়ী কাজ করবে বা অ্যাকশন নেবে, এটি আমার প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয় কিনা সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর জনগণের কথা অবশ্যই আপনি যে বিষয়গুলো বলেছেন, ট্যুরিজমের জন্যে মানুষ, দুই দেশের মানুষই এক দেশ থেকে আরেক দেশে যায়, বাংলাদেশিরা বেশি যায়, ভারতীয়রা তুলনামূলকভাবে হয়তো কম আসে, আছে শিক্ষা আছে, নানা ধরনের ব্যবসা আছে, নানা ধরনের কাজে। এবং এই যে যাতায়াত, পিপল টু পিপল কন্ট্যাক্ট, এটা সারা পৃথিবীতেই স্বাভাবিক একটি প্রক্রিয়া বিভিন্ন দেশের মধ্যে। ইউরোপে তো আপনি বর্ডার বুঝতেই পারবেন না, এক দেশ থেকে বড়টা কি আছে ইউরোপে? মানে বর্ডার আছে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি যখন দেখবেন কোনো একটা নিয়ন সাইন বা সাইনবোর্ড যে ওয়েলকাম টু, তখন আপনি রিয়েলাইজ করবেন যে আচ্ছা, আমি হাইওয়ে দিয়ে অলরেডি অন্য দেশে চলে এসেছি, এরকম। তো সেই পর্যায়ে আমি আশা করি না, কিন্তু স্বাভাবিক একটা পরিস্থিতি এবং স্বাভাবিক একটা সম্পর্ক, স্বাভাবিক একটা অবস্থা আমি আশা করি। দুই দেশের মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছে। এখন ক্ষোভ বাংলাদেশের মানুষের মধ্যে কেন জন্মেছে আমরা জানি। গত 16-17 বছরের ভারতের যে কার্যক্রম ছিল তার প্রেক্ষিতে এখন হিন্দুত্ববাদী যে বিষয়টি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সেটির প্রেক্ষিতে সেই ক্ষোভ আরও বেড়েছে। একই সঙ্গে কি বাংলাদেশে আমি জানি না এই মন্তব্যটা আমাদের অডিয়েন্সটা কীভাবে নেবে, বাংলাদেশে অপ্রয়োজনীয় ধর্মীয় উগ্রতা কি বাড়েনি? বাংলাদেশে আমি টেরোরিজম বলছি না, আমি এক্সট্রিমিজম বলছি। দুটো ডেফিনেটলি আলাদা টার্ম। আমার মনে হয় না রিলিজিয়াস এক্সট্রিমিজম বলছেন আপনি। ইয়েস, রিলিজিয়াস এক্সট্রিমিজম, এন্ড এটা শুধুমাত্র নট ফর মুসলিম। আমি হিন্দুদের মধ্যেও দেখেছি এবং মুসলমানদের মধ্যেও দেখেছি। এটা আমার কাছে বাংলাদেশের প্রেক্ষিতে যেটা মনে হয়, যদিও এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমরা যদি আলোচনার খাতিরে বলি, আমার কাছে এটি অ্যাক্রস দ্য বোর্ড মনে হয়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা এখানে ওখানে হতে পারে, কিন্তু আপনি যদি বলেন যে অ্যাজ আ নেশন আমরা ধর্মীয় উগ্রবাদের দিকে গিয়েছি কিনা, না। এবং ভারত তার যে অনেকগুলো কালার আছে, সেই কালারটা হারিয়ে একটাই কালার হয়ে গেছে, গেরুয়া মেবি। আর বাংলাদেশের মানুষই কোনো কালার করতে দেয় নাই, আমি বলবো। আপনি গত নির্বাচন এর দিকে তাকান। গত নির্বাচনে বাংলাদেশে যে দল 2/3 আসনে বিজয়ী হয়েছে, তারা একটি উদার গণতান্ত্রিক দল। তারা মোটেই আপনার রিলিজিয়াস এক্সট্রিমিজমে বিশ্বাসী নয়। তো বিচ্ছিন্ন কিছু ঘটনা এখানে ওখানে হতেই পারে 18 কোটি মানুষের একটি দেশে, এবং যেখানে আমাদের রিসোর্স কনস্ট্রেইন্ট আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিরও প্রচণ্ড রিসোর্স কনস্ট্রেইন্ট আছে, হিউম্যান অ্যান্ড আদার রিসোর্সেস। সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে,
কিন্তু আবারও বলছি যে অ্যাজ এ নেশন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ কি ধর্মীয় উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে কি না, নো, মাই অ্যান্সার উড বি নো, নো, ক্লিয়ার নো, ক্লিয়ার নো। সর্বশেষ প্রশ্ন, জাস্ট 2 মিনিটে যদি উত্তর দেন, আমাদের সময় একেবারে কম। প্রধানমন্ত্রী কি ব্রিক্স সম্মেলনে যাওয়া উচিত? আর যাওয়া উচিত কি উচিত না সেটি তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। ওটি মানে সেটা উনি- তার সিদ্ধান্ত হ্যাঁ, তার ডেফিনেটলি, কিন্তু মানে সম্পর্ক এই জায়গা থেকে আমি একজন কূটনীতিকের কোনো একটা বিষয়ে সাক্ষাৎকার নিচ্ছিলাম, তখন তিনি একটা বলছিলেন যে মিয়ানমারের সঙ্গে তো আপনার অনেক প্রবলেম, কিন্তু আপনি তো আলোচনাই করছেন না, আলোচনাই হচ্ছে না। আর এটা ঢাকায় হোক বা দিল্লিতে হোক, আপনি কীভাবে দেখেন? তার মতামত হচ্ছে যে আমরা যখন একটা বিষয় ঠিক করে ফেলবো যে এটা না হলে এটা করবো না, এটা না হলে এটা করবো না, তখন সম্পর্কটা এগিয়ে নেওয়াটা কঠিন হয়ে যায়। আমি তার বক্তব্যের কথা বলছি। আমি নামই নিচ্ছি, অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান স্যার, তিনি রোহিঙ্গা বিষয়ে এই কথাটা বলছিলেন। তো আমি আপনাকে ওই কথাটাই জানতে চাচ্ছি যে একদম ফুল স্টপ টানাটা কি ঠিক হবে কি না? না, একটি সফর হবে কি হবে না, এবং সেটি দ্বিপাক্ষিক সফর নয়। ডেফিনেটলি দ্বিপাক্ষিক। হ্যাঁ, ব্রিক্স সামিটে বিমস্টেকের চেয়ার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীও গতকাল বা পরশু বলেছেন যে বাংলাদেশ ব্রিক্স সামিটে ব্যাপারে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী, কিন্তু এটি ডিপেন্ড করবে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কেডিউল সেটার উপরে। আপনি যেটি জানতে চাচ্ছেন, আমি যদি বুঝে থাকি যে সেটি আমার মতামত, যে মাননীয় প্রধানমন্ত্রীর কি ব্রিক্স সামিটে অংশগ্রহণের জন্যে দিল্লি সফর করা উচিত কি উচিত নয়, এরকম কঠিন একটি প্রশ্ন করেছেন আপনি সর্বশেষে। তো যেহেতু আমরা খুব ইনফর্মালি আলাপ করছি এবং এটি আমার একান্তই ব্যক্তিগত মত হবে, আমি আপনাকে একটু 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 ইন্টারাপ্ট করি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা জিনিস শিখেছি, যে আমরাও প্রধানমন্ত্রী সফর নিয়ে কথা বলতে পারি, বাট আমরা ডিসিশন দিতে পারি না। ডিসিশন তার অবশ্যই, বাট আমরা আমাদের মন্তব্যটা কথা আমরা বলার বলতে স্বাধীনতা তো অবশ্যই আছে, এবং এটি অত্যন্ত প্রধানমন্ত্রী এটাই চান। আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অত্যন্ত জনগণের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আপনি স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটিকে এনকারেজ করেন যে আপনারা কথা বলুন, আপনারা গঠনমূলক সমালোচনা করুন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তো এই পরিবেশটি অত্যন্ত আনন্দের, কারণ মানুষ কথা বলবেই, মানুষ এমন প্রাণী যে মানুষ কথা বলবেই, এবং কথা বলার মাধ্যমে সে নিজের ভাব প্রকাশ করে, নিজের সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে পরামর্শ কি? না, এটি পরামর্শ না, আমি প্রথমেই বলে আপনার দিচ্ছি opinion। সুফিয়ান, এটি পরামর্শ নয়। আমাকে মানে মাননীয় প্রধানমন্ত্রীকে বা সরকারকে পরামর্শ দেওয়ার কোনো যোগ্যতা বা ধৃষ্টতা আমার নেই। আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল ব্যক্তিগত যে আন্ডারস্ট্যান্ডিং, সেটি যদি আমি বলেন, আসলে 2 মিনিট না, একটু সময় বেশি লাগবে, কারণ একটু ব্যাখ্যার বিষয় আছে আমার দিক থেকে। সেটি হচ্ছে ব্রিক্স সামিটে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে, এখন বাংলাদেশ ভারত সম্পর্কটি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটি আমরা যদি ব্রিক্স সামিটের লেন্স দিয়ে দেখি সুফিয়ান, যে এই সফরটি হওয়া উচিত, আমি ধরে নিচ্ছি এক গ্রুপ বা একজন বলছেন যে এটি হওয়া উচিত, আরেকজন হয়তো বলছেন যে না, এটি হওয়া উচিত না। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, ব্রিক্স সামিটটি কিন্তু দিল্লিতে হচ্ছে, এটি আমাদের মনে রাখতে হবে, এটি অন্য কোনো জায়গায় হচ্ছে না। বাংলাদেশ ভারত সম্পর্কটি একটি বিশেষ সম্পর্ক, এটি বাংলাদেশের তো অসংখ্য দেশের সঙ্গে সম্পর্ক আছে, ইকুয়েট করা যাবে না অন্য একটি সাধারণ সম্পর্ক। আমি কোনো দেশকে খাটো করছি না, কিন্তু সম্পর্কে ভিন্নতা আছে। বাংলাদেশ ভারত সম্পর্কে একটি, আমি প্রায় বলতাম যে একটা ইমোটিভ ডায়নামিক্স আছে।
এর পাশাপাশি আমাদের যে ধরনের ইস্যুগুলো আছে, আমাদের বর্ডারের কথা আমরা অলরেডি আলোচনা করেছি, যেটি আমরা আলোচনার মধ্যে এখন পর্যন্ত করিনি বা আসেনি, সেটি হচ্ছে আমাদের যে 54টি আন্তর্জাতিক নদী আছে সেই নদীর যে ম্যানেজমেন্ট। আমি চাচ্ছিলাম যে আগে সম্পর্কের হ্যাঁ, জায়গাটাতে আমি কেন বলছি সেটা বলছি। কেন বলছি, আমরা জানি এই প্রসঙ্গটি আমি ইচ্ছে করে নিয়ে আসলাম, ওয়াটার শেয়ারিংয়ের বিষয়টি, ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়টি, কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা জানি একটি মাত্র ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট আছে, গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি। সেই ট্রিটিও ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, ঠিক এখন থেকে 4 মাস পরে এটি শেষ হয়ে যাচ্ছে, এক্সপায়ার করছে। মিডিয়াতে যতটুকু দেখেছি তাতে বাংলাদেশ 2 মাস আগেই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে প্রস্তাব দিয়েছে এই বিষয়ে আলোচনা শুরু করার জন্য, নেগোসিয়েশন শুরু হোক, কারণ সময় বেশি নেই। এবং গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি শেষ হয়ে যাওয়ার পরে কোনো ট্রিটি ছাড়া আমরা যদি একটা অবস্থা পার করি, সেটি আমার মনে হয় না বাংলাদেশের জন্য বা ভারতের জন্য কারোর জন্যই খুব একটা কল্যাণকর বা ভালো বিষয় হবে। 2 মাসে আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো রেসপন্স পাইনি। আমার যেই বক্তব্যটি সেটি হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন এটিকে শুধুমাত্র ব্রিক্স সামিটের লেন্স দিয়ে দেখতে রাজি নই। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন যদি আমি নিশ্চয়তা পাই যে আমার বড় বড় যে ইস্যুগুলো আছে, গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একটি সামনে, তিস্তা ওয়াটার শেয়ারিং ট্রিটি ঝুলে আছে, আপনারা সকলেই জানেন, আমরা জানি এটি ইনিশিয়াল হয়ে গিয়েছিল অফিসিয়াল লেভেলে 2011 সালে, কিন্তু স্বাক্ষর হয়নি, 15 বছর সেটি আছে। বর্ডারের কিলিং আছে, অ্যাটেম্পটেড পুশিং আছে, এবং পলাতক শেখ হাসিনা সহ পলাতক যারা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি এবং অন্যান্যরা তার সহযোগী, তাদের অবাধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার যে সুযোগ, মেজর বিষয় আছে। এছাড়াও অসংখ্য বিষয় আছে বাংলাদেশের মধ্যে, ট্রেড আছে, কানেক্টিভিটি আছে, আমাদের ইনভেস্টমেন্ট আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। মেজর অ্যাচিভমেন্ট থাকতে হবে বাংলাদেশের জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, উনি যখন ফিরে আসবেন, মেজর অ্যাচিভমেন্ট কি আমার বাংলাদেশের মানুষ ওনার কাছে সেটি প্রত্যাশা করবে। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমি মনে করি যে দ্বিপাক্ষিক সফর হওয়া প্রয়োজন, এবং সেই সময়ে প্রয়োজন যখন আমরা সকলেই জানি এই ধরনের সফর যখন হয় তার আগেই ঠিক হয়ে যায় যে এই সফরে কি হবে। আমরা যখন নিশ্চিত হব যে আমাদের মেজর অ্যাচিভমেন্ট কিছু থাকবে, ঠিক তখনই আমি ব্যক্তিগতভাবে চাইব আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যান। আপনি বাইল্যাটারাল সফর চাচ্ছেন? আমি বাইল্যাটারাল সফর চাচ্ছি, কি কারণে সেটি আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা, এখন ব্রিক্স সামিটে ধরে নিই যদি মাননীয় প্রধানমন্ত্রী যান, তাহলে এটি কোনো বাইল্যাটারাল সফর নয়। যেটি অনেকে বলছেন হতে পারে, সেটি হলো ব্রিক্স সামিটের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। একটি সাইডলাইন বৈঠকের জন্যে, এবং সেটি ভারতের রাজধানীতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী করবেন, এই জন্যে আমি মনে করি না ব্রিক্স সামিটে মাননীয় প্রধানমন্ত্রীর যাওয়া প্রয়োজন। আমি মনে করি যদি দ্বিপাক্ষিক সফর হয়, স্ট্যান্ডঅ্যালোন বাইল্যাটারাল ভিজিট, সেটি ব্রিক্স সামিটের পরপর হতে পারে, ব্রিক্স সামিটের আগে হতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে আমার আউটকামটা কি হবে ভিজিটের। শুধু ভিজিট ফর দ্য সেক অফ ভিজিট, নো, ভিজিটের কংক্রিট আউটকাম থাকতে হবে।
বাংলাদেশের জন্য। মিটিংস অ্যান্ড শুটিং পিকচার্স এটা ফটো না, মানে আপনি যেটা বলছেন সেটা ফটো অপরচুনিটি বলে ডিপ্লোমেসির ভাষায়। নো, নট অ্যাট অল, নট অ্যাট অল। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, কংক্রিট আউটকাম নিয়ে ফিরে আসবেন, এবং সেটি চায়নার সফরের মতো। দ্বিপাক্ষিক সফর হবে। সেটি যদি কোইনসাইড করে ব্রিক্স সামিটের সঙ্গে, যে 12-13 ব্রিক্স সামিট, আমরা যদি দেখি যে 14-15 সেপ্টেম্বরের বায়োল্যাটারাল ভিজিট হচ্ছে, এবং বায়োল্যাটারাল ভিজিটে আমি হাইপোথেটিক্যালি বলছি, এখন এত কম সময়ের মধ্যে আমার মনে হয় না এগুলো সম্ভব, যে কংক্রিট 2টি বা 3টি আউটকাম, একেবারে কংক্রিট, যে আপনার তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট সই হলো, দ্যাট উইল বি অ্যান অ্যাচিভমেন্ট, দ্যাট উইল বি আ ভেরি গুড কংক্রিট আউটকাম। গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি নেগোসিয়েশন এই কয়েক সপ্তাহের মধ্যে তো আর সম্ভব না এটা কনক্লুড করা। যদি হতো যে এটি ফাইনালাইজ হয়ে গেল, সই হবে মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিটের সময়, বাকি যে প্রতিশ্রুতিগুলো, বর্ডার কিলিং বলেন, অ্যাটেম্পটেড পুশিন বলেন, এবং দণ্ডপ্রাপ্ত যে শেখ হাসিনা এবং তার সহযোগীরা আছে, তাদের কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার ব্যবস্থা করা হবে না, সুযোগ দেওয়া হবে না, এই ধরনের কাজগুলো যদি তারা করার প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি মানে একেবারে নিশ্চিত প্রতিশ্রুতি, আর প্রধানমন্ত্রীকে যখন কোনো বিষয়, তাহলে প্রধানমন্ত্রী বা দুই প্রধানমন্ত্রী যখন একে অপরকে কোনো প্রতিশ্রুতি দেয়, তখন এটা হচ্ছে লাস্ট স্টেজ। এরপরে তার প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানুষ থাকে না। সুতরাং ওই প্রতিশ্রুতিটা যদি কোনোভাবে ভঙ্গ হয়, তাহলে সম্পর্ক নতুন করে আগানোর আর কোনো সম্ভাবনাই থাকে না। সুতরাং ভিজিটের ক্ষেত্রে আমার বক্তব্য খুব পরিষ্কার, আমি চাই দ্বিপাক্ষিক সফর হোক, সেটি যদি কোনো মাল্টিল্যাটারাল ইভেন্টের সঙ্গে কোইনসাইড করে সেটি করতে পারে, কিন্তু মাল্টিল্যাটারাল একটি সামিটের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে দেখা হবে সেই দেশের প্রধানমন্ত্রীর, এটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং দ্বিপাক্ষিক সফর হবে, এবং দ্বিপাক্ষিক সফরে কংক্রিট আউটকাম থাকতে হবে কয়েকটা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ওনাকে যে উষ্ণ অভ্যর্থনা, ওনাকে যেই, আসলে প্রধানমন্ত্রী তো তারেক রহমান সাহেব, উনি একটা ব্যক্তি, তো ওনাকে যখন একটা রাষ্ট্র সম্মান দেয় আমরা সম্মানিত বোধ করি, এবং উনি পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করেন। আমরা যে উষ্ণ অভ্যর্থনা দেখেছি মালয়েশিয়ায়, অ্যান্ড মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেভাবে ওনাকে আসলে গ্রহণ করেছে, এবং এরপরে চায়নাতে উনি যেভাবে ওয়ার্ম ওয়েলকাম পেয়েছেন, এরপরে আপনার কথাটা আমার কাছে শতভাগ যুক্তিযুক্ত মনে হচ্ছে, যে শুধুমাত্র একটা সাইডলাইন বৈঠকের জন্য, অথবা আপনি যেটা বললেন পিকচার ডিপ্লোমেসি, ফটো অপরচুনিটির জন্য যাওয়ার পর্যায়ে তারেক রহমান সাহেব নেই, না, বাংলাদেশ নেই। শুধু পর্যায়ে নেই, মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি বলেন যে উনি শুধু ব্যক্তি না, উনি ব্যক্তি এবং প্রতিষ্ঠান। আচ্ছা, এবং আমরা রাষ্ট্র, হ্যাঁ অবশ্যই মানে উনি যখন মালয়েশিয়া সফরে গেলেন বা চীন সফরে গেলেন, উনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সর্বোচ্চ, উনি আমাকে প্রতিনিধিত্ব করবেন, আপনাকে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করছেন সর্বোচ্চ পর্যায়ে। তো সেই দুটি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা দেখেছি, এবং আমি ন্যাচারালি চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করুন এবং সেই সফর ফলপ্রসূ হোক। শুধু আবারও বলছি, ভিজিট ফর দ্য সেক অফ ভিজিট, নো। ভিজিটের কংক্রিট আউটকাম, রিপিটেডলি বলছি, কংক্রিট আউটকাম থাকতে হবে বাংলাদেশের জন্যে, এবং সেই কংক্রিট আউটকাম যদি নিশ্চিত করা যায়, তখন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভারত সফর করবেন, এবং সেটি যদি তখন কোনো মাল্টিল্যাটারাল ইভেন্টের সঙ্গে কোইনসাইড করে, যে তার আগে পরে মাল্টিল্যাটারাল কোনো ইভেন্ট হচ্ছে, সেটি ব্রিক্স হোক বা অন্য কিছু হোক, তাহলে সেই মাল্টিল্যাটারাল ইভেন্টেও মাননীয় প্রধানমন্ত্রী অংশ নিতে পারেন। আমি আশা করি আমার বক্তব্য খুব পরিষ্কার। একদমই, আপনার বক্তব্যটা একেবারেই, আপনার সর্বশেষ প্রশ্ন বেশ কঠিন ছিল, আমি কি সেই প্রশ্নের জবাব আপনার সন্তুষ্টি অনুযায়ী দিতে পেরেছি, এটা আমি প্রশ্ন করছি আপনাকে। এটা আমার আরেকটা খুবই টাফ কোয়েশ্চেন আমাকে করেছেন, আমি উত্তর খুঁজি আমার জন্য না, আমাদের দর্শকদের জন্য। তো দর্শকরা বিচার করতে পারবে
আপনি কতটা আপনার বক্তব্যটা কতটা ভেরি ডিপ্লোম্যাটিক। মেবি মানে আমি যেটি বলেছি আমি মনে করি যে আমি খুব পরিষ্কারভাবে বলেছি আমি আমি কি বলতে চাই সেটি, এবং আমি কি চাই। অ্যাম্বাসেডর মাহবুব সালেহ, আমরা ভারতে দায়িত্বরত সাবেক একজন কূটনীতিক, আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা একদম একটা যথাযথ সময়ে একটা পডকাস্ট করতে পেরেছি। আমার বিশ্বাস আজকের এই পডকাস্টটা যারাই দেখবেন তারা প্রত্যেকেই প্রতিটা প্রসঙ্গ সম্পর্কে জানতে পারবেন, এবং খুবই ইনফরমেটিভ ছিল বলে আমার বিশ্বাস। আপনার কাছ থেকে অনেক অ্যানালাইসিস আমরা পেয়েছি, ওপিনিয়ন পেয়েছি, এবং বিভিন্ন ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ আমরা পেয়েছি। আমাদের অফিসে আসার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অন্য কোনো একটি পর্বে আবারও আপনার সঙ্গে সম্মিলিত হতে চাই। আপনাকে ধন্যবাদ। দর্শকবৃন্দকে যারা দেখবেন এই অনুষ্ঠান তাদেরকেও ধন্যবাদ। আর আমি আলোচনার সময়ই বলছিলাম যে আমি আশাবাদী মানুষ, ও আমি আশা করব বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক পর্যায়ের দিকে যাবে এবং তারপর উন্নতির দিকে যাবে। তবে শেষ কথা আবারও বলছি, এই দায়িত্বটি মূলত আজকের প্রেক্ষিতে ভারতের। দ্য বল ইজ ইন ইন্ডিয়াস কোর্ট। ধন্যবাদ। আপনার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সাবেক একজন কূটনীতিক, যিনি ভারতে দায়িত্ব পালন করেছেন ডেপুটি হাইকমিশনার হিসেবে, কলকাতায় কনসুলার হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দায়িত্ব পালন করেছেন ইউরোপীয় ইউনিয়নে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর, অ্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর ছিলেন, একই সঙ্গে বেলজিয়ামের অ্যাম্বাসেডর ছিলেন তিনি। ইয়েস, ব্রাসেল অ্যাম্বাসেডর ছিলেন। আমরা তার কাছ থেকে জানতে পেরেছি আজকে বেশ কিছু ইনফরমেশন, যেগুলো অথবা মতামত যেগুলো আসলেই আমাদের এই মুহূর্তে অন্যভাবে ভাবা উচিত, অথবা যেগুলো আমরা নিজেরা হয়তো এইভাবে চিন্তা করি, অথবা যেগুলো বাংলাদেশের মানুষ জানতে চায়। একটা প্রত্যাশিত অতি চমৎকার এবং উষ্ণ সম্পর্ক কেন হচ্ছে না, বাধাটা কোথায়, হঠাৎ উষ্ণ সম্ভাবনা একটা উষ্ণ সম্পর্কের সম্ভাবনা কেন উবে গেল, অথবা উবে যাচ্ছে কেন, এটার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। এবং আমরা তার মুখ থেকে কিছু পরামর্শ অথবা তার ওপিনিয়ন আমরা নেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে এই সম্পর্কটাকে রিসেট করা যায়। তিনি যে শব্দটা দিয়েছেন, আমরা আশা করি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের পর্ব এখন পর্যন্তই।